তুরাক মনে মনে বলতেছে কী সব ভাবতেছে সে। মরে গেল আর সাফাকে আই লাভ ইউ বলবে না। সাফা যা করার করুক, সুস্থ না হওয়া পর্যন্ত কিছুই করা যাবে না। তাছাড়া তুরাগের মনে পড়ে যায় ওর বাবার কথা, আর তুরাগ ওর বাবাকে কথা দিয়েছে। দেখো সাফা, তোমার সাথে আগে হয়তো একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন আর সেটা নাই। আর আমি চাইও না আর কোনো সম্পর্ক হোক। দয়া করে তুমি যেতে পারো, আর কখনো আমার কাছে এসো না। হয়তো আমার বড় ভুলের কারণে আজকে এমন অবস্থা, তবে আমি বিশ্বাস করি তুমি আমাকে ভালোবাসো। যতই যেতে বলো না কেন, আমি বারবার তোমার কাছে ফিরে আসবো। তোমার ধারণা ভুল, আমি তোমাকে ভালোবাসি না। আর হ্যাঁ, আমাকে ভালোবাসো তুমি, তাই না? কিন্তু সেই ভালোবাসা হলো আমার বাবার টাকা। আমি প্রমাণ করে দিব, আমি তোমার বাবার টাকা দেখে তোমাকে ভালোবাসি না। আমি সেই তুরাগকেই ভালোবাসি, যে সহজ সরল, যা প্রতিটা কথা আমার হৃদয়ে ছুঁয়ে যায়। এসব ঢং বন্ধ করে চলে যাও তুমি। আমার জীবনে যদি এরপর কেউ আসে, সেটা আমার বউ আসবে, আর আমি আমার বাবা মায়ের পছন্দ করা মেয়েকেই বিয়ে করব, সেটাও নিজের পড়াশোনা শেষ হলে। বিয়ে হলে আমার সাথেই হবে, আর তোমার জীবনে আমি থাকবো, দ্বিতীয় কেউ থাকবে না। তোমার সাথে কোনো কথা বলার ইচ্ছে আমার করতেছে না। এমন সময় দরজায় টোকা পড়ে। সাফা দ্রুত দরজার লক খুলে দিয়ে জানালা দিয়ে নিচে নেমে যায়। তুরাগ অনেক ভয় পায়। হঠাৎ রুমে ঢুকে নার্স। তুরাগ হাফ ছেড়ে বাঁচে। বড় একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে তুরাগ। সাফা প্রায় তুরাগের সাথে রাতে লুকিয়ে দেখা করে। তুরাগকে সবসময় বিরক্ত করে, যা সাফার ভালো লাগে। তবুও তুরাগের মন গলে না, কিন্তু মনে মনে তুরাগ সাফাকেই চায়। দেখতে দেখতে 6 মাস চলে যায়। তুরাগ এখন পুরোপুরি সুস্থ, নিজে চলাফেরা করতে পারে। তুরাগ সুস্থ হয়েছে জেনে সাফাও খুব খুশি হয়। তুরাগ, আমি চাচ্ছি বাকি পড়াশোনা কানাডায় গিয়ে শেষ করো। তোমার আর দেশে থেকে কোনো কাজ নেই। আব্বু, সবেমাত্র সুস্থ হলাম, কিছুদিন যাক, তারপরে না হয় যাই। বলো কতদিন সময় লাগবে তোমার? ছেলেটা সুস্থ হলো না হলো, এর মাঝে তুমি কি শুরু করলে বলো তো? ছেলে যখন আমার চিন্তা ভাবনা, আমি চাই না আমার ছেলে কোনো খারাপ মানুষের পাল্লায় পড়ে নষ্ট হোক, তার জীবনে কালো দাগ পড়ুক। আচ্ছা, ও কি মেয়ে যে ওকে নিয়ে তুমি চিন্তা করতেছো? এটাই আমাদের বাবা মায়ের ভুল। ছেলে হোক মেয়ে হোক, নজরে নজরে রাখতে হবে। এটা হলো প্রকৃত শিক্ষা। আব্বু ঠিক কথাই বলেছে আম্মু। তাছাড়া ছোট ভাই কানাডা গেলে আমিও দ্রুত সেখানে পড়তে যেতে পারবো। বলে তোরা কতদিন সময় লাগবে তোমার? আচ্ছা ঠিক আছে, আমি যাব। আমাকে মাস দুয়েক সময় দাও। 2 মাস কেন সময় লাগবে তোমার শুনি? সব কিছু ঠিক করে নিতে হবে না? ভার্সিটি থেকে পেপারস তুলতে হবে না? আর মানসিকভাবে প্রস্তুত হতে হবে তো, নাকি? ঠিক আছে, 2 মাস সময় দিলাম, কিন্তু এর বাইরে যদি কোনো ঝামেলায় জড়াও কিংবা ওই মেয়ের সাথে কোনো সম্পর্ক রাখো বা কাউকে সাহায্য করার চিন্তা ভাবনা করো, তাহলে সেই দিনই মনে করে নিবে তোমার বাবা মা ভাই বোন মরে গেছে। এসব কেমন কথা বলো তুমি দেখি? আমার জায়গা থাকলে বুঝতে পারতে। আমি চাই না আর কেউ আমাদের দিকে আঙ্গুল তুলে বলুক। তোমার ছেলে অতটাও অবুঝ নয়। আব্বু, আমি একটু বাইরে যেতে চাই, আর এখন থেকে সব পেপারস তোলার জন্য আবেদন করি। ঠিক আছে, যাও, কিন্তু সন্ধ্যা 6টার মধ্যে বাসায় ঢুকতে হবে। যত কাজ আছে, বন্ধু আছে কিংবা কাছের মানুষ আছে, সবার সাথে দেখা করো, কথা বলো, ঘুরতে যাও, কিন্তু সন্ধ্যার মধ্যেই ফিরতে হবে। ঠিক আছে আব্বু, তুমি যা যা বলবে তাই তাই শুনবো আমি। তুরাগ এখন তেমন প্রয়োজন ছাড়া বাসার বাহিরে যায় না। তুরাগ যখনই বাসার বাহিরে যায় তখনই সাফা তার সামনে আসে। তুরাগ এত মানা করে, তবুও সাফা তা শোনে না। আঠার মতো তুরাগের পেছনে লেগেই থাকে। আমার কাছে কি চাও তুমি? কেন আমার পিছু নিয়েছো তুমি? তোমার কাছে কি চাই তুমি জানো না? আমি তোমাকে চাই বলে তোমার পিছু নিয়েছি। কিন্তু আমি তোমাকে চাই না ভাই। তুমি আর আমার পিছু আসবে না, বলে দিলাম। তুমি যত মানা করবে আমি ততই তোমার কাছে আসব। আমার হাত পা ভেঙে দিয়ে শান্তি পাও নাই তুমি? এখন কি আমাকে মেরে ফেলতে চাও তুমি? আমি সত্যি বলতেছি, তোমাকে মারি নাই, তোমার হাত পা ভাঙি নাই আমি। আর মিথ্যা বলতে হবে না। তুমি আমার এমন অবস্থা না করলে কে করেছে? একটু অপেক্ষা করো, যে তোমার এই অবস্থা করেছে তাকে নিয়ে আসতেছে মাহি আর কবির। তুরাগ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। কিছু সময় পর মাহি আর কবির একজনকে ধরে নিয়ে আসলো। তুরাগ তাকে দেখে চিনে ফেললো। এই বল, কেন তুরাগের গায়ে হাত তুলেছিস? আর কার কথার মতো এই সব করেছিস তুই?
বলতেছি আমাকে আর মারবেন না আপনারা। দ্রুত বল, তুই কেন এইসব করেছিস আর কার কথাই করেছিস? এসব করতে বলেছে নেতা আর খান, আর নাম বলতে বলেছে সাফার। আমার কোনো দোষ নেই, সব বলেছে ওই নেতা আর খান। কবির, একে নিয়ে যা এখন। সাফার কথা মতো কবির সেই সন্ত্রাসীকে নিয়ে গেল। তুরাক এবার বুঝতে পারলো তার সাথে কারা এমন করেছে, তবুও তুরাক সাফাকে ইগনোর করতেছে। কি এবার বিশ্বাস হলো তো আমি ওই কাজ করি নাই? হ্যাঁ, বিশ্বাস হয়েছে। এবার আমি যাই। যাই মানে? আমার কথার উত্তর না দিয়ে কোথায় যাও তুমি? আমি তোমাকে ভালোবাসি না, আর হ্যাঁ, এরপর আমার কাছে আসবে না তুমি। তুরাক হনহন করে সেখান থেকে চলে গেল। সাফা চেয়ে চেয়ে তুরাকের যাওয়া দেখলো। সাফা প্রতিদিন তুরাককে ভালোবাসার কথা বলে, কিন্তু তুরাক তা শোনে না। সাফা আরও বেশি তুরাকের কাছে যায়। দেখো সাফা, তোমাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। কথা দিতেছি, আর কোনো অন্যায় করব না তোমার সাথে। নিজের ভালোবাসা দিয়ে তোমাকে রাঙিয়ে দিব আমি। সাফা, কেউ চাইবে না তার প্রেমিকা নেশা করুক, মাস্তানি করুক? আজ থেকে সব কিছু বাদ দিলাম। এরপর যদি কখনো কোনো দিন নেশা করা দেখো বা কারোর উপর জুলুম করা দেখো, সেই দিন লাথি মেরে চলে যেও তুমি। তোমার চলাফেরা, কথা, পোশাক কোনো মেয়ের কাতারে পড়ে না। তুমি যেমনটা চাও তেমনটা করে চলবো, তেমন করে কথা বলবো। যে পোশাক পরতে বলবে সেই পোশাক পরবো আমি। কোনো কিছু আমি বিশ্বাস করি না। একবার ঠকেছে আর ঠকতে চাই না আমি। আজও তুরাক সেই রাগ করে চলে গেল। সাফা এখন আর নেশা করে না, ছেলেদের মতো পোশাক পরে না, কারো ওপর অন্যায় অত্যাচার করে না। এখন সাফা সাধারণ মেয়ের মতো বের হয়। আজকেও সাফা তুরাগের পিছু নিয়েছে। কি হলো, এভাবে গাল ফুলিয়ে রেখেছো কেন তুমি? আসো, আদর করে দিই তোমায়। তোমাকে আমার সহ্য হয় না, কেন বারবার আমার পিছু নাও তুমি? কারণ আমি তোমায় ভালোবাসি, আর নিজের ভালোবাসার মানুষকে পিছু নিব না তো কার পিছু নিব আমি? রাখো তোমার ভালোবাসা। আমার মাথায় হাত রেখে বলো তো, তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ হ্যাঁ, তোমাকে ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসা কোনোদিনও পূর্ণতা পাবে না। কেন পারবে না তোরা? তুমি কি আমাকে ছেড়ে যাবে তার কারণে? আসলে সেটা নয়, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আর 1.5 মাসের মধ্যে আমাকে কানাডায় পাঠিয়ে দেবে পড়াশোনা করার জন্য। সমস্যা নেই, ততদিন পর্যন্ত অপেক্ষা করতে পারবো আমি। সেটাও কথা নয় সাফা, আসলে আমার পরিবার চায় না তোমার সাথে সম্পর্ক থাকুক, এমনকি কেউ তোমাকে মেনে নিতে পারবে না। কেন পারবো না? আমি কি দোষ করেছি? তোমার আগের সব কিছু আমার পরিবার জানে, এমনকি নেতা আর খান আব্বুকে কি কি জানি বলেছে তোমাকে নিয়ে। তারা এটাও জানে আমাকে অসুস্থ করে রেখেছিলে তুমি। কোনো পরিবারের লোক চায় না তাদের ছেলের বউ গুন্ডি হোক। কিন্তু আমি তো সব ছেড়ে দিয়েছি, তুমি তো সব জানো। কিন্তু এখন কি করব আমি? না পারতেছি তোমাকে ছাড়তে, না পারতেছি নিজের পরিবারের মানুষের কথার বাইরে যেতে। তোমাকে কিছুই করতে হবে না তোরা, যা করার আমি করব। এখন শুধু এতটুকু জানতে চাই, তুমি আমাকে ভালোবাসো কি না? হ্যাঁ, ভালোবাসি তোমাকে সাফা। ঠিক আছে, কালকে সময় মতো চলে আসবে, বাকিটা পরে দেখে নিব আমি। তুরাক নিজের বাসায় চলে গেল। এখন তুরাগের মাথায় সাফা ঘুরতেছে। সাফাকে রেখে কানাডায় যেতে তার মন চাইছে না। এখন কেন জানি খুব টেনশন হচ্ছে তার। পরের দিন সাফার দেয়া ঠিকানা মতো জায়গায় তুরাক চলে আসলো। চলো এখন কাজী অফিসে গিয়ে তোমাকে বিয়ে করব আমি। বিয়ে মানে? এছাড়া তোমাকে সারা জীবনের জন্য আপন করে পাওয়া ছাড়া কোনো উপায় নেই আমার। একে তো আমার পরিবার তোমাকে মানে না, তার উপর তুমি। দেখো তোরা, শুধু তোমার পরিবার না, আমার পরিবারও মানবে না। কারণ সেই দিন তোমার বাবা, ভাই, বোন আমার ড্যাডিকে অপমান করেছে। তাই তোমাকেই বিয়ে করব আমি, তোমাকেই আমি। আর হ্যাঁ, একটা বেবি হয়ে গেলে তখন আর কেউ না করতে পারবে না। পরে যদি আরো বড় কোনো সমস্যা হয় তখন কি করবে তুমি? পরে কিছুই হবে না তোরা, আমাকে এতটুকু বিশ্বাস করতে পারো তুমি। তারপর আর কি, সাফাকে কাজী অফিসে বিয়ে করলো তুরাক। সাক্ষী হিসেবে মাহি, কবির আর সাফার অন্য লোক ছিল। তুরাককে বিয়ে করার পর সাফার আর খুশি কে দেখে। মাহি, কবির, তোমরা দুজন গিয়ে বাসর ঘর সাজাও। এসবের মানে কি সাফা? বিয়ে যখন করেছি তখন তো বাসর করবই, তাই না বরবাবু? আর বাসর না করলে বেবি হবে কি করে? বেবি না হলে কি নিজেদের পরিবারকে মানাতে পারবো আমরা? তাই বলে এত জলদি সবকিছু? হ্যাঁ, জলদি জলদি সব করতে হবে তাই।
মাহি কবির সাফার কথা মতো বাজার থেকে ফুল কিনে বাসর ঘর সাজালো। অনেক সুন্দর করে বাসর ঘর সাজালো তারা। মানুষের বাসর হয় রাতে, কিন্তু সাফা আর তুরাগের বাসর হবে দিনে। যাই হোক, দুজনের বাসর হয়ে গেল। দিনের সময়টা তুরাগ এখন সাফার ফ্ল্যাটে কাটায়। দুজনের ভালোবাসা পূর্ণতা পেয়েছে, দুজনেই খুব খুশি। তোমাকে এভাবেই সবসময় পাশে চাই সাফা, কিন্তু আমার যে বিদেশে যাওয়ার দিন আরো কাছে আসতেছে। আরে বুদ্ধু, এত ভয় কিসের? দরকার হলে তুমি যাওয়ার পরপরই আমিও তোমার কাছে চলে যাব। কখনো ছেড়ে যাবে না তো? আর কখনো আমাকে অবহেলা অপমান করবে না তো? জীবনেও না। তুমি আমার প্রথম, তুমি আমার শেষ তুরাগ। এভাবে আরও কিছুদিন গেল আর তুরাগের বিদেশ যাওয়ার সময় হয়ে আসলো। এমন সময় সাফা তুরাগকে জানায় সে বাবা হতে চলেছে। তা শুনে তুরাগ সেই খুশি। সেদিন তো সাফাকে কোলে তুলে চারদিকে ঘুরিয়েছিল তুরাগ। হঠাৎ একদিন বিচার বসলো, আর বিচার ডেকেছে সাফার পরিবার। সেখানে উপস্থিত আছে তুরাগের পুরো পরিবার। বিচার বসার কারণ হলো সাফাকে তুরাগ নাকি ধর্ষণ করেছে। এমনকি মেডিকেল রিপোর্টে তুরাগের নাম এসেছে। কি মালিক চৌধুরী, তোমার ছেলে নিয়ে তো খুব গর্ব করতে, এখন কি হলো? আমার মেয়ের এমন সর্বনাশ যে করলো তা কি হবে? যেহেতু আপনি এমপি, যা বিচার করবেন তাই। কিন্তু আমি এই মুহূর্তে বলতেছি, তুরাগকে আর নিজের ছেলে হিসাবে মানি না। যে ছেলে বাবার কথা শুনে না, নিজের বাবাকে সবার কাছে ছোট করে, সে ছেলে আমার কেউ না। যে ছেলে ধর্ষক হয় সে আমার ছেলে নয়। পুলিশ অফিসার দাঁড়িয়ে কি দেখতেছেন? নিয়ে যান এই দর্শকটাকে, এর বিচার তো আদালত করবে। তুরাগ একবার নিজের পরিবারের দিকে তাকাচ্ছে, একবার সাফার দিকে তাকাচ্ছে। সাফাকে দেখে মনে হচ্ছে সাফা অনেক খুশি হয়েছে। রোকসানা খানম এসে তুরাগের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারল। তানিশার লজ্জায় নিজের ভাইয়ের দিকে তাকিয়ে দেখতেছে না। অবশেষে তুরাগকে থানায়, তারপর আদালতে, তারপর জেলে নেওয়া হয়। জেলে তুরাগের প্রায় 9 মাসের মতো কেটে যায়। হঠাৎ তুরাগকে রাতে জেলার থানার পুলিশের হাতে তুলে দেয়। তুরাগের ভাগ্য ভালো, সেই পুলিশটা আবার তুরাগের টিউশনের ছাত্রীর বাবা। তিনি আবার এনকাউন্টার স্পেশালিস্ট। তুরাগ, তোমাকে এখানে কোনো আনা হয়েছে জানো? না তো ভাই, তা তো জানি না। তোমাকে মেরে ফেলার জন্য আনা হয়েছে, কিন্তু তোমার মতো ভালো ছেলেকে মারতে পারবো না আমি। কিন্তু আমাকে মারার জন্য আপনাকে কে পাঠালো? যাকে ধর্ষণ করেছো তার বাবা, ভাই, এমনকি সেই ধর্ষিতা মেয়েটাকে হাসপাতালে নেওয়া হয়েছে, কারণ আজকে তার ডেলিভারি হবে। তার গর্ভে নাকি তোমার সন্তান। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে তোমার সন্তান আর তোমাকে একই দিনে মেরে ফেলতে। কি বলেন স্যার? কিন্তু সাফা কি এসব জানে? অবশ্যই সে জানে, আর সে কোনো অবৈধ সন্তান দুনিয়ায় রাখবে। এখানে তুমি দর্শক, সেখানে বোঝাও এখন। ভাই, এখন তারা কোন হাসপাতালে আছে? আমাকে দয়া করে ছেড়ে দেন। আমার সন্তানকে মরতে দেবেন না। দরকার হলে পরে আমাকে মারবেন। তোমার মারার ইচ্ছা থাকলে এত কথা বলি। এই হলো ঠিকানা দিল হাসপাতালের। দ্রুত যাও, বাকিটা আমি সামনে নিব। তুরাগ যতদিন জেলে ছিল একদিনও তার বাবা মা, ভাই বোন, এমনকি সাফা পর্যন্ত তাকে দেখতে আসেনি। আর সেই সাফা কিনা তাকে ধর্ষক বানালো আর নিজের বৈধ সন্তানকে অবৈধ বলে মেরে ফেলতে চায়। তাহলে সাফা এত নাটক করলো কি জন্য? তুরাগের জীবনটা নষ্ট করে দিল সে। তুরাগ দ্রুত হাসপাতালে গেল। গিয়ে দেখে মাহি, কবির, সাফার ভাই আর বাবা, তাদের লোক আছে। তাই তুরাগ ডাক্তারের পোশাক পরে মুখে মাস্ক লাগিয়ে নিজের সন্তানকে চুরি করে। তাও একটা সন্তান নয়, তার যমজ সন্তান হয়েছে। বর্তমান তুরাগের মুখে সবকিছু শুনে সবাই তো অবাক। কারো মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। বরং তুরাগ যে এত কষ্ট সহ্য করেছে এটা তো তার করার কথা নয়। আর তুরাগ যে এত বড় ঘরের ছেলে সেটা তো কেউ বুঝতে পারেনি। তাছাড়া নিজের বাবা মা, ভাই বোন, এমনকি নিজের বিয়ে করা বউ পর্যন্ত তাকে ভুল বুঝেছে, তাকে দোষী করেছে। একটা বারও তুরাগের কেউ খোঁজ করল না। সবার চোখের কোণে পানি। তা দেখে তুরাগ নিজেকে সামলে নিল। সে কি, সবার চোখে পানি কেন? এভাবে সবাই কান্না করতেছেন কেন? যা জীবনে ভাবি নাই সেটাই তুমি, ছোট ভাই। কি যে বলেন না আসলাম ভাই, ওসব তেমন কিছু না। তেমন কিছু না মানে? এত বড় ঘরের সন্তান হয়ে আমাদের মতো দিনমজুর মানুষের সাথে আছো। তোমার সাথে এত অন্যায় হলো আর ওরা সবাই তোমাকে এভাবে ভুল বুঝলো। ওসব কিছু ভুলে গেছি। আমার মানিক দুটোকে পেয়ে এখন আর ওসব ভাবিও না, কষ্টও পায় না। আচ্ছা, সাফা এমন করলো কেন তোমার? ওই যে শুরু থেকে আমার সাথে অভিনয় করেছে। তাছাড়া ওর বাবাকে অপমান করেছিল আমার বাবা, ভাই বোন।
তার প্রতিশোধ নিয়েছে এভাবে? সেদিন বিচারের আসল সত্যিটা বলে দিলে না কেন? বলার মতো পরিস্থিতি ছিল না। তাছাড়া ওই সময় শত করে বললেও কেউ বিশ্বাস করতো না, কারণ দ্বিতীয় সাফাকে আপন করাটাই আমার জীবনে কাল ছিল। এই সামান্য কাহিনীর জন্য তোমার বাবা মা ভাই বোন কেউ দেখতেও আসলো না জেলে? হয়তো ওনাদের সম্মানে লেগেছিল। তাছাড়া আব্বুর কথা শুনি নাই। আব্বুকে আমার কারণে ছোট হতে হয়েছে। আব্বু মানা করা সত্ত্বেও আমি সাফার কাছে গিয়েছি। আরও নানা রকম কথা হলো তাদের মাঝে। তারা যে এতক্ষণ থেকে কথা বলতেছে তাদের মাঝ থেকে জয়তুন কৃষ্ণার কথা নেই। সবাই একসাথে জয়তুন কৃষ্ণার দিকে তাকালো। এবার সবার বুকে পানি ফিরে আসলো, কারণ জয়তুন কৃষ্ণা মারা যায়নি, বেঁচে আছে। তার চোখ বেয়ে বেয়ে জল গড়িয়ে পড়তেছে। সেখানে কিন্তু আরও একজন আছে, আর তিনি হলো আনিশা। আনিশা অবাক নয়নে ছলছল চোখে তুরাকের দিকে তাকিয়ে আছে। আরশ আর সেজুতিকে দু হাতে দুদিকে ধরে আছে। সব শুনলাম, সব কিছু বুঝলাম। এখানে কারো দোষ নেই, দোষ হলো পরিস্থিতির আর মানুষ চেনাতে। তুমি তো পরোপকারী ছেলে, সেটা কিন্তু বোঝাই যায়। আসলে যারা ভালো হয় তাদের সাথেই অন্যায় হয়, তাকেই সবাই ভুল বুঝে, তাকেই সবাই ধোকা দেয়। আচ্ছা, আপনি এমন কেন বলুন তো? নিজের কষ্ট কেমন করে বুকের মাঝে চেপে রেখেছিলেন? আপনি এত বড় ঘরের শিক্ষিত ছেলে হওয়ার পরও কেমন করে এত সাধারণ জীবন পার করবেন? আমার না টাকা পয়সা অহংকার সব পছন্দ না। আমি সাধারণভাবেই থাকতে পছন্দ করি। অসহায় মানুষকে সাহায্য করতে ভালোবাসি, এতেই আমি শান্তি পাই। সেটা তো সব শুনি আর এত বছর দেখেই বুঝলাম আমরা। বাবা তুরাক, ভগবানের কাছে খুব করে বলতে ইচ্ছা করছে, পরের জন্মে যদি আবার আমার জন্ম হয় তখন যেন তুমি আমার সন্তান হয়ে আমার কোলে আসো। খালা, তুমি চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে যাবে। বাকি জীবন আমাকে তোমার সন্তান মনে করে কাটিয়ে দিও। তুমি আমাকে যেরকম ভালোবাসো, সম্মান করো, খোঁজ খবর রাখো, আমার নিজের সন্তান তো রাখে না। এসব কথা এখন থাক। কালকে তোমাকে নিয়ে যাব বড় ডাক্তারের কাছে, দেখবে ইনশাল্লাহ তুমি সুস্থ হবে। পরের দিন আসলাম তুরাক কাজে না গিয়ে জয়তুন কৃষ্ণাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। কিছুদিন চিকিৎসা করার পর জয়তুন কৃষ্ণা সুস্থ হয়ে যায়। মরিয়ম আনিশা জয়তুনের খুব সেবা যত্ন করে সুস্থ করে দেয়। আবারও আগের মতো জয়তুন কৃষ্ণা জীবন পার করতে থাকে। কিন্তু ইদানিং আনিশার অত্যাচার বেড়ে যেতে থাকলো। আরশ আর সেজুতি আনিশাকে আম্মু আম্মু বলে ডাকে। আসলে আনিশাই তাদের দু ভাই বোনকে সব কিছু শিখিয়ে দেয়। আপনি কেন তাদেরকে আপনাকে আম্মু ডাক শেখালেন? তারা তো আমাকে আম্মু বলেই জানে, তাদেরকে কেন আমি আম্মু ডাক শেখাবো? জন্মের পর থেকেই তো তারা এখানে, আমি তো ওদেরকে কোলে পিঠে মানুষ করতেছি। তারা হয়তো বুঝেছে আমি তাদের আম্মু। সেটা না হয় বুঝলাম, কিন্তু যখন আপনার বিয়ে হবে তখন কি করবেন? যদি আরও সেজুতির কারণে আপনার বিয়ে ভেঙে যায়? আমি তো অন্য কাউকে বিয়ে করব না। মানে? এমনি বললাম, আসলে আমি আরুষ আর সেজুতিকে নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই। তা হয় নাকি? আপনার একটা জীবন আছে না? আর আপনি আপনার ভাই ভাবি আমার জন্য যা করেছেন তার ঋণ জীবন দিয়েও শোধ করতে পারবো না। আর আমি চাই না আমাদের জন্য আপনার সুন্দর জীবনটা নষ্ট করবেন। আমি যে এদের দুজনকে ছেড়ে থাকতে পারবো না, এটা যে আমার শরীরের সাথে মিশে গেছে। এখন থেকে ওদের উপর মায়াটা কম দেখান, তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমি যেন আর আরুষ আর সেজুতিকে আদর ভালোবাসা না দিই? আরে আপনি ভুল বুঝতেছেন, আমি সেটা বলি নাই। ঠিক আছে, আর আসবো না, আমি গেলাম। প্রায় কান্না করতে করতে আনিশা চলে গেল। আনিশা যাওয়ার পরপরই আরশ আর সেজুতি দু ভাই বোন আনিশার কাছে চলে গেল। আনিশা ওদের দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। প্রতিদিন আনিশা সকালে উঠে আরশ আর সেজুতিকে ঘুম থেকে উঠিয়ে হাত মুখ ধুইয়ে দেয়, নিজ হাতে নাস্তা খাইয়ে দেয়, স্কুলে নিয়ে যায়, আবার নিয়ে আসে। দুপুরে গোসল করিয়ে দিয়ে ঘুম পাড়ায়, বিকেলে তাদের সাথে খেলা করে, সন্ধ্যার পর পড়তে বসায়, রাতে রান্না করে। একজন মা তার সন্তানের জন্য যা যা করে আনিশাও তাই তাই করে। এমনি ঘরের বউয়ের মতো তুরাগের সব কাজ করে দেয়। বাচ্চা দুটো আনিশাকে আম্মু আম্মু বলে ডাকে। তো সেদিন আসলাম আর মরিয়ম আনিশার ঘরে যায়। ভাইয়া, ভাবি, তোমরা কোনো কিছু বলবে? একটা কথা বলার জন্য তোমার ভাই আর আমি আসলাম। তা দাঁড়িয়ে আছো কেন? বসো, কি বলবি বলো। তৃতীয় শিক্ষিত মেয়ে, ডিগ্রি পর্যন্ত পড়লি, বয়সও হলো, তাই বলছিলাম এবার তোর বিয়েটা দিয়ে দেই। তুই তো ভালো করে জানিস গ্রামের মেয়েদের একটু বয়স হলে মানুষ নানা রকম কথা বলা শুরু করে দেয়। তুই আমাদের ঘরের মেয়ে, কিন্তু তোকে নিয়ে চিন্তা করে পাড়া প্রতিবেশীর মানুষ। তাই আমরা তোর মতামত নিতে আসলাম। মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছিস
তখন তো বিয়েটা করতেই হবে তোকে। আমি এখন বিয়ে করবো না ভাইয়া, আর আমি আরও সেজুতিকে রেখে বিয়ে করতে পারবো না। তা কি হয়, বিয়ে তো করতেই হবে তোকে। তাছাড়া তোকে আর তুরাককে নিয়ে মানুষ নানা রকম কথা বলতেছে। আমি চাই না আমার বোনের কোনো বদনাম হোক। ভাবি, সত্যি বলতে আমি এদের দুজনের মা হয়ে বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই। আমি তোরাকে বিয়ে করে এদের আম্মু হতে চাই। কিন্তু আনিশা, তুরাক বড় ঘরের সন্তান, তাছাড়া তার আগের বউ আছে, আর সে যদি রাজি না হয়? রাজি না হলেও এমনিতেই বাকি জীবন আরুষা সেজুতির আম্মু হয়ে কাটিয়ে দেব। যখন আনিশার তুরাককে নিয়ে বদনাম রটেছে, তখন আনিশার বিয়ে হওয়াও সম্ভব নয়। গ্রামের মানুষ শয়তানি করে বিয়ে ভেঙে দিতেও পারে। তার চেয়ে বরং তুমি তুরাকের সাথে কথা বলো। আসলাম পড়ে গেল চিন্তার মধ্যে। কেমন করে তুরাককে সে বলবে, আর বললে কি তুরাক রাজি হবে? আসলাম চিন্তায় চিন্তায় দিনের পর দিন পার করে দিতে লাগলো। আনিশাও বাচ্চা দুটোকে খুব যত্ন নিয়ে লালন পালন শুরু করেছে। তুরাকের ছোট বড় সব কাজ করে দিতেছে। তুরাক শুধু কামাই করতেছে আর বাচ্চাদের পেছনে ঢালতেছে। আনিশা ঘরের বউয়ের মতো বাচ্চা আর তুরাকের সব কিছু করতেছে। আরশ আর সেজুতি এত কিউট যে কেউ দেখলে আদর করতে চাইবে। আসলাম আর ঠিক থাকতে না পেরে জয়তুন কৃষ্ণার সাথে এই বিষয়ে কথা বলল। তারপর জয়তুন কৃষ্ণার মতো নিয়ে রাতে তুরাগের ঘরে গেল। বাহিরে আনিশা আর মরিয়ম দাঁড়িয়ে আছে। তুরাক, তুমি কি ব্যস্ত আছো নাকি? ঘুমাবে? আরে আসলাম ভাই, আমি কেন ব্যস্ত থাকবো? আমাকে কি কোনো কিছু বলবেন আপনি? বলার জন্যই তো আসলাম আমি। তাহলে বলুন না, কি বলবেন আমাকে? তুমি তো গ্রামের মানুষের মুখে কম বেশি সব শুনেছো। তোমাকে আর আনিশাকে নিয়ে মানুষ নানা রকম কথা বলছে। তা তো শুনতেছি, কিন্তু আরোজা সেজুতি তো আনিশাকে ছাড়া কোনো বোঝে না। তাই বলছিলাম কি, যদি তুমি রাজি থাকো, আমার বাপ মা মরা বোনের সাথে তোমার বিয়েটা দিতে চাই। এটা কেমন করে হয় আসলাম ভাই, আপনি বলেন? আমি বিবাহিত একজন ছেলে, আর আমার কোনো ভবিষ্যৎ নেই। আপনার বোন ভালো কোনো ছেলেকে আশা করে। কিন্তু আনিশা যে আরশ আর সেজুতির মা হতে চায়, আর তাছাড়া সবাই জানে আনিশা আরশ আর সেজুতির মা। তাকে কে বিয়ে করবে? আসলাম ভাই, এমন করে বলবেন না। আপনারা ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমার সন্তান দুটো এই জায়গা, এখানকার মানুষ কাউকে ছেড়ে যেতে চাইবে না। আমি আর তোমার ভাবি দেখেছি, তোমার জন্য আনিশা কান্না করছে। আসলাম ভাই, আমাকে কয়েকটা দিন সময় দিন। আসলাম চলে গেল। বাহির থেকে সব কথাই শুনেছে আনিসা আর মরিয়ম। দিন যতই যায় তুরাক আর আনিশাকে নিয়ে মানুষের কথার যেন শেষ নেই। কোথাও যাওয়ার জায়গা থাকলে তুরাক তার 2 সন্তানকে নিয়ে চলে যেত, আর আনিসাও লোক লজ্জার ভয়ে কোথাও যেতেও পারে না। নানা রকম মানুষ নানা রকম কথা বলে, তবুও আনিশা আরশ আর সেজুতিকে ছাড়ে না। তাদের প্রতি দিন দিন ভালোবাসা বাড়তেই থাকে। তুরাক এসব সহ্য করতে না পেরে জয়তুন কৃষ্ণার কাছে যায়। খালা, গ্রামের মানুষগুলো এমন কেন? এসব কি শুরু করেছে? আমি না হয় পুরুষ মানুষ, কিন্তু আনিশা তো মেয়ে মানুষ। আলিশাকে বিয়ে করাটা তোমার ঠিক হবে। তোমার ছেলে মেয়ে মা পাবে, তুমি বউ পাবে। তখন তোমার সংসার সুন্দর হবে, আর গ্রামের মানুষ কোনো কানাঘুষো করবে না। খালা, তুমিও এই কথা বলতেছো? হ্যাঁ, বুঝতেছি আমি। খালা, আমরা তো সব কিছু জানো। আমার তো বউ আছে, তাছাড়া আমি তোমার জমির উপরে ঘর বেঁধে আছি। আনিশার তো সুন্দর জীবন পড়ে আছে, আমার জীবনটা তো অন্ধকারে। হ্যাঁ, সব জানি তোমার বাবা, এটাও জানি তোমার আগের বউ আছে। তুমি কি কখনো ভেবে দেখেছো আজ 5 বছরের ওপর এখানে আছো তুমি, তোমার আগের বউ যে নতুন করে বিয়ে করেনি তার কি নিশ্চয়তা আছে? আর তোমার পরিবার একটাবারও তোমার খোঁজ খবর রাখেনি। কিন্তু সাফা যদি বিয়ে না করে, কিংবা আমি যদি আবার আমার পরিবারকে না জানিয়ে বিয়ে করি, তখন তো সমস্যা বাড়বে। সাফা তোমার সাথে যা যা করেছে, এতে কি তোমার মনে হয় সাফা তোমার অপেক্ষায় আছে? আর তোমার পরিবার তো তোমাকে ত্যাগ করেছে তুরাক, তারা তোমার কোনো খবরই নেয় না। তারপরও খালা, আমার মতো একজনকে বিয়ে করে যদি আনিশার জীবন নষ্ট হয়? তুরাক, সবকিছু ভুলে যেও না। তোমার আর তোমার সন্তানের জন্য আসলাম, মরিয়ম, আনিশা যা করেছে তা কি অন্য কেউ করতো? মরিয়ম নিজের বুকের দুধ পান করিয়ে বড় করেছে তোমার সন্তানকে। আসলাম বড় ভাইয়ের মতো তোমার পাশে ছিল। আনিশা নিজের সন্তানের মতো আমার দাদুমণিকে মানুষ করেছে। তাছাড়া তারাও আনিশাকে চায়। তুমি কি তাদের এই ঋণ শোধ করতে পারবে না কখনো? তুরাক জয়তুন কৃষ্ণার কথাগুলো ভাবতেছে। সত্যি কথাই বলেছে, এরা না থাকলে হয়তো বাচ্চা দুটো জীবিত থাকতো না।
নিজেও কোনো কিছু করতে পারতো না। আর ওই শহরে থাকলে হয়তো এতদিনে তুরাগ বা তার সন্তান তো মরে যেত। সাফাও তো বেইমানি করেছে তুরাগের সাথে। আমাকে তো খালা ডাকো, খালা হলো মায়ের বোন। আমার কথা শোনো তুরাগ, তোমার খারাপ চাই না, তোমারও বউয়ের দরকার আছে, তোমার বাকি জীবন পার করতে হবে। তো এইভাবে তো তুমিও তোমার জীবন পার করতে পারবে না। কাজ করবে নাকি সন্তানকে মানুষ করবে? সন্তান মানুষ করতে গেলে টাকা রোজগার করতে হবে, আর পুরুষ মানুষ একটা সংসার সাজাতে পারে না তুরাগ। হয়তো খালা আপনি ঠিক কথাই বলতেছেন, কিন্তু কোনো কিন্তু নয় বাবা, আনিশার যা বদনাম রটেছে তা তুমি ছাড়া এই বদনাম ঘোচাতে আর কেউ পারবে না। এত বছর থেকে আছো, বলতে পারবে আমরা কেউ তোমার খারাপ চেয়েছি? সব ঠিক আছে, যখন আনিশার বাচ্চা হবে তখন যদি আনিশা আমার মাহারা সন্তানদেরকে কষ্ট দেয় তখন? এমন সময় যতন কৃষ্ণার ঘরে আনিশা ঢুকলো। আনিশার চোখে পানি, খুব করুণভাবে তাকিয়ে আছে। আপনি না চাইলে জীবনেও সন্তান নেব না আমি। আপনি যা যা বলবেন তাই তাই শুনবো, দরকার হলে কাগজে কলমে লিখে দেবো আমি। আর আপনি যদি সত্যি আমাকে বিয়ে না করেন তাহলে আমার মরা ছাড়া উপায় থাকবে না। এসব কেমন কথা বলতেছেন আপনি? আসলে আপনি বড় লোকের সন্তান আর আমি গরিব ঘরের আনকালচারের সন্তান, এটাই সমস্যা? নাকি আমি দেখতে সুন্দর নই? নাকি আমি খুব খারাপ? এভাবে কাঁদবেন না আপনি। আপনারা আমার আর আমার সন্তানের জন্য যা করেছেন তাতে যদি আমি আমার গলা কেটে আপনাদের পায়ে দিই তবুও সেই ঋণ শোধ হবে না। বাবা তুরাগ, রাজি হয়ে যাও। তাছাড়া তুমি তো আর কোনোদিন ওই শহরে যাবেও না, বাকি জীবন এইখানেই কাটিয়ে দাও। আমার ওই জমিটুকু তোমার 2 সন্তানের নামেই করে দিব। তাছাড়া সবাই তো তোমার সাথে আছে, এত চিন্তা করো না। ঠিক আছে খালা, আমি রাজি আছি। বিয়ের সব ব্যবস্থা করেন আপনারা। অবশেষে আনিশার সাথে খুব ধুমধামে তুরাগের বিয়েটা হয়ে গেল। আনিশাকে নিয়ে সুখে সংসার করা শুরু করে দিল তুরাগ। জয়তন কৃষ্ণা তার জমিটুকু যেখানে বাড়ি করে আছে, তুরাগ সেটা আরশ আর সেজুতির নামে করে দিল। বিয়ের পর আরশ আর সেজুতিকে আরও বেশি আদর ভালোবাসা দেওয়া শুরু করলো আনিশা। হঠাৎ করে এমন কিছু হবে তুরাগ তা ভাবতেও পারেনি। এটা না হলেও পারত তুরাগের সাথে। খুব চিন্তায় পড়ে গেল তুরাগ। তুরাগের চিন্তা করার কারণ হলো আনিশা। কারণ বিয়ে হয়েছে অনেক দিন হলো, কিন্তু এখনও আনিশাকে স্ত্রীর মর্যাদা দেয়নি তুরাগ। আনিশাও কখনো তুরাগকে জোর করেনি। তবে আনিশা প্রমাণ করেছে মা হিসেবে তার সব দায়িত্ব পালন করেছে। নিজের গর্ভে না ধরলেও আরশ আর সেজুতিকে মায়া, মমতা, আদর, স্নেহ, ভালোবাসা দিয়ে বড় করেছে। আরশ আর সেজুতি ছোট্ট মানুষ, ওদের মনের ভিতরে গেঁথে আছে আনিশা। তারাও আনিশা বলতে পাগল প্রায়। আনিশা আগের থেকে আরও বেশি সন্তান, স্বামী, সংসার দেখাশোনা করে। আনিশা তো ডিগ্রি কমপ্লিট করেছে, তাই সে এবারের নিবন্ধন পরীক্ষাটা দিতে যায়। তার জন্য সে আনিশা তুরাগের কাছে গেল। কোনো কিছু কি লাগবে তোমার, নাকি কোনো বলতে এসেছো আমাকে? আসলে আপনি তো সারাদিন বাড়ির বাইরে কাজ করেন, বাড়িতে সব সময় একা একাই থাকি, তাই বলছিলাম কি নিবন্ধন পরীক্ষাটা এবার দিতে চাই। শোনো আনিশা, তোমার পুরো স্বাধীনতা আছে। তোমার মন যা বলবে তাই শুনবে। ভালো কাজ সবসময় করবে, খারাপের থেকে দূরে থাকবে। না মানে আপনি একাই কত কষ্ট করে সংসার চালাচ্ছেন, তাই আমি চাচ্ছিলাম পরীক্ষাটা দিই, ভাগ্যে যদি চাকরিটা থাকে। পুরুষ মানুষ কখনো ক্লান্ত হয় না আনিশা। পুরুষ মানুষের সংসার জীবন শুরু হলে তাদের কোনো কষ্ট থাকে না। পুরুষ মানুষ সবকিছু সহ্য করার ক্ষমতা রাখে। আসলে আপনাকে সেভাবে বলিনি কথাটা। আরশ আর সে যদি দুজনেই তো বড় হচ্ছে, ওদের দুজনের ছোট ছোট চাওয়াটা, চাহিদা, আর আবার ওদের পড়াশোনা। আপনি একাই আর কত চাপ নেবেন? আমি যেহেতু একটু পড়াশোনা জানি, তখন না হয় চেষ্টা করে দেখি। তোর মন খারাপ করো কেন? বললাম না তোমার নিজস্ব স্বাধীনতা আছে। অবশ্যই তুমি চাকরির জন্য পরীক্ষা দেবে। আমার বিশ্বাস তোমার চাকরি হবে ইনশাল্লাহ। তোমার জন্য দোয়া রইল আমার। আনিশা হঠাৎ করে তুরাগকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর বুঝতে পেরে আনিশা তো লজ্জায় শেষ। দ্রুত তুরাগকে ছেড়ে দিয়ে শাড়ির আঁচল মুখে গুজে দৌড়ে বের হয়ে গেল। এক মুহূর্তের জন্য তুরাগ পাথর হয়ে গিয়েছিল। তুরাগ ভাবতেও পারেনি আনিশা তাকে জড়িয়ে ধরবে। গ্রামের মেয়ে, সহজ সরল হলেও মনটা বেশ ভালো। নিজের কথা না ভেবে স্বামীর কাজে নিজের অধিকার আদায় না করে স্বামীর সংসার, সন্তানকে নিয়ে তার বেশি চিন্তা। তুরাগ মনে মনে ভাবে সে কি সত্যি আনিশাকে মেনে নিতে পেরেছে নাকি অন্য কিছু। এর মাঝে জয়তন কৃষ্ণা তুরাগের কাছে আসলো। আনিশা একটা চ্যাট দিল জয়তন কৃষ্ণাকে বসার জন্য। খালা, রাতের বেলা কষ্ট করে আসতে গেলে কেন? আমি বললে তো আমি যেতাম তোমার কাছে। সেটা আমি জানি বাবা, তবুও মনটা চাইলো তাই আসলাম। তোমার যখন মন চাইবে তখনই আসবে তুমি খালা।
যে কথা বলার জন্য আসলাম তোমার কাছে। এই পুরো জমি কিন্তু তোমার নামে করে দিয়েছি, সেটা তো জানো। এখন কথা হলো টাকা জোগাড় করে আর একটা ঘর তোলা। হ্যাঁ খালা, সেটা চেষ্টা করে যাচ্ছি। বর্ষার মৌসুম তো, কাজ কম, তাই একটু সমস্যা হচ্ছে। সেটা তো বুঝছি, তাই বলছি কি ব্যাংক থেকে লোন নাও। না না খালা, ওসব ঝামেলায় নিজেকে জড়াতে চায় না। তাছাড়া অনেক সমস্যা আছে, দোয়া করো এই বছরের মধ্যে আর একটা ঘর তুলবো আমি। নতুন বিয়ে করার তো অনেক দিন হলো, বাচ্চা নিতে হবে না? তা না হলে মানুষ যে আনিশাকে বাজা বলবে। খালা, আনিশা এখন ওসবের জন্য প্রস্তুত না। সে এখন আরুষার সেজুতিকে নিয়েই ব্যস্ত আছে। আর আনিশা এখন চাকরির জন্য পরীক্ষা দেবে। কপাল গুনে এমন ভালো একটা মেয়েকে বউ করে পেয়েছো বাবা। কখনো কষ্ট দিও না আনিশাকে। এতিম মেয়ে, ভাই ভাবির সংসারে মানুষ হয়েছে। আনিশার সম্ভবত দায়িত্ব তোমারও তো। আমি জানি খালা, আনিসার মতো মেয়ে হয় না। মনে কোনো হিংসে নেই, ওর মনটা অনেক বড়, ভালো। সত্যি সবার নসিবে এমন বউ জোটে না। জয়তুন কৃষ্ণার সাথে আরও নানা রকম কথা বলল তুরাগ। তুরাগের এখন এক মুহূর্ত মনে হয় না তার আপন কেউ নেই। তুরাগের খোঁজ খবর রাখার জন্য সবাই আছে। আসলাম, মরিয়ম, জয়তুন কৃষ্ণা প্রতিদিন তাদের খোঁজ খবর রাখে। রাতে ঘুমানোর সময় হলে তুরাগ নিচে বিছানা করে শুয়ে পড়ল। আনিশা আরশ আর সেজুদিকে নিয়ে খাটে শুয়ে পড়ল। ছোট্ট একটা খাট, চারজনের তো আর জায়গা হয় না। তাছাড়া আরশ আর সেজুদি আনিশাকে ছাড়া ঘুমোয় না। ওদের দুই ভাই বোনকে ঘুম পাড়িয়ে আনিশা বিছানা থেকে নেমে তুরাগের কাছে আসলো। কি হলো, না ঘুমিয়ে নিচে আসলে যে তুমি? এভাবে আর কতদিন আপনি নিচে ঘুমাবেন বলেন তো? ওঠে না, খাটে ঘুমান আজ। আরে আমার কোনো সমস্যা নেই তো, আমি নিচেই ঠিক আছি। যা ওদের পাশে শুয়ে পড়ো, ঘুম ভাঙলে পরে তোমাকে না দেখলে আবার ডাকবে। ওরা আর উঠবে না এখন ঘুম থেকে? আমি আপনার পাশে থাকলে কি আপনার কোনো সমস্যা হবে? কেন মন খারাপ হবে? তুমি তো আমার বউ। প্রত্যেকটা স্বামী তার বউকে সব রকম পরিস্থিতিতেই পাশে চায়। তাহলে একটা কথা বলি, রাগ করবেন না তো? রাগ করবো কেন বলো তুমি? আমি কি খুব খারাপ? নাকি আপনার প্রথম বইয়ের মতো সুন্দর না? নাকি আপনার প্রথম বইয়ের মতো ভালোবাসতে পারি না? শোয়া থেকে এবার তুরাগ উঠল। আনিশা মাথা নিচু করে আছে। তুরাগ আনিশার থুতনিতে হাত দিয়ে মুখটা উপরে তুলল। আনিশার চোখের পানি তুরাগ একটা হাত দিয়ে আনিশার চোখের পানি মুছে দিল। কে বলেছে তুমি খারাপ? তোমার মতো ভালো বউ আর কারো নেই। হ্যাঁ, আমার প্রথম স্ত্রী সুন্দর ছিল, আমাকে ভালোবেসেছিল, কিন্তু সে সেই ভালোবাসার মাঝে স্বার্থ ছিল। সে তো আমাকে ঠকিয়েছে। সে তো সবার সামনে আমাকে অপমান করেছে, আঘাত করেছে। আর তুমি তোমার সর্বোচ্চ দিয়ে আমাদেরকে ভালোবাসতেছো, আমাদেরকে আগলে রাখতেছো। তোমার সাথে আর তুলনা চলে না। তুমি আমাদের জন্য তোমার জীবন দিয়ে দিতে পারো। তাহলে আমাকে দূরে সরিয়ে রাখেন কেন? আমাকে কাছে টেনে নেন না কেন? আপনার কি কোনো কারণে ভয় হচ্ছে? আমাকে আপন করে নিলে আমি ওদের দুই ভাই বোনকে পর করে দেব? আরে না, কি যে বলো না তুমি। আসলে আরো যা সেজুতি তো বড় হয়েছে, ওদের সামনে কেমন করে আমি আমার লক্ষ্মী বউটার সাথে প্রেম করি, রোম্যান্স করি? আনিশা এবার লজ্জায় কুঁকড়ে গেল। ইস, তুরাগ তাকে এভাবে বলতে পারলো? লজ্জায় এবার তো আনিশার নিচের চোখ দুটো বন্ধ করে রাখলো। এই একটু কথাতে আমার বউটা কেমন লজ্জা পেলো? এভাবে লজ্জা নিয়ে থাকলে কি প্রেম ভালোবাসা রোম্যান্স করা যায়? লজ্জা নারীর ভূষণ, সেটা বুঝি জানেন না আপনি? সেটা তো জানি, তাই বলে কি স্বামীর কাছে ওইভাবে লজ্জা পেতে হবে? তুমি আমাদেরকে যেভাবে ভালোবাসা দিয়েছো, আগলে রেখেছো, সেখানে তোমার সবকিছু পাওয়ার অধিকার আছে। স্ত্রী হিসেবে এটা আমার দায়িত্ব, আর মা হিসেবে এসব আমার কর্তব্য। এভাবে দু চোখ বন্ধ করে রাখলে আমি আমার বউটার সাথে প্রেম করবো কিভাবে? চোখ বন্ধ আছে তো কি হয়েছে, বাকি ইন্দ্রগুলো তো সজাগ আছে। এইভাবেও তো ভালোবাসা যায়, আদর করা যায়। তারপর আর কি, বাকিটা ইতিহাস হয়ে গেল। এখন তুরাগ আর আনিশা একে অপরকে খুব ভালোবাসে। আনিশা একা হাতেই সংসার, স্বামী, সন্তান সব সামনে নেয়। দুজনের মাঝে কত যে আনন্দ আর খুশি তার বলতে হয় না। আনিশা এত এত ভালোবাসা দিয়েছে তুরাগকে, এতে তুরাগ তার সব অতীত ভুলে গিয়ে আনিশার মাঝে নতুন ভালোবাসা পেয়ে বাঁচতে শুরু করেছে। কিছুদিনের মধ্যেই আনিশার নিবন্ধন পরীক্ষা হলো। পরীক্ষা খুব ভালো হয়েছে আনিশার। এর মাঝে রেজাল্ট আসলো, আনিশা টিকে গেছে। লিখিত হলো, ভাইবা দিল। অবশেষে আনিশা প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষিকা হলো। আর আনিশা বাড়ির পাশের স্কুলেই জয়েন করলো। এখন তাদের জীবন খুব সুখের সাথেই কাটতেছে। একটা কথা বলি, রাগ করবে না তো? কোনোদিন কি রাগ করছি আমি তোমার কোনো কথা শুনে? আসলে বলতে চাচ্ছি কি, কয়েক মাস তো হলো চাকরি করার, বেতন তো পেলাম না। যখন বেতন পাবো তখন সব টাকা দিয়ে ইট, বালু, সিমেন্ট কিনে বাড়িটা টিন শিট বিল্ডিং করতে চাই। কিন্তু এত তাড়াতাড়ি কি এসবের কোনো দরকার আছে? ছেলে মেয়ে বড় হচ্ছে, তারা পড়াশোনা করতেছে ভালো স্কুলে, তাদের কথা ভেবে তো রাখতে চাচ্ছি।
তুমি যখন আমাদের সবার দায়িত্ব নিয়েছো তখন তোমাকে না করবো না? মন খারাপ করলেন আমার কথা শুনে আপনি? না, মন খারাপ করি নাই তো। আসলে জয়তুন কৃষ্ণা খালা জমিটা লিখে দিল, অন্তত তাকে কিছু টাকা দেওয়া উচিত ছিল। আপনি কি মনে করেছেন আমি জয়তুন কৃষ্ণা কাকিকে বলি নাই টাকার জন্য? বলেছি, কিন্তু কাকি বলেছে আমি আমার ছেলের দামি জমি দিয়েছি, এদের টাকা নেব কেন? আর শোনেন, মাঝে মাঝে আমি ঠিকই কাকিকে কিছু করে টাকা দেব। সত্যি তুমি খুব বুদ্ধিমতী। তোমার মতো মেয়ে যার ঘরের বউ হয়েছে সে সংসারে কখনো অশান্তি থাকতে পারে না। বর্তমান যুগের মেয়েরা তো চাকরি পেলে স্বামী চায় না, নিজের বাবা মা ভাই বোনকে দেখে। আর তুমি, আমি এবং আমার সন্তানের জন্য সব করতেছো। এইভাবে বলতে পারলেন আপনি? তার মানে আরও সে শিশুটি আমার সন্তান নয়? দয়া করে কেঁদো না তুমি। আমি আসলে ওভাবে বলি নাই তো, আমার ভুল হয়ে গেছে, আর কখনো বলবো না এভাবে। তাহলে আমার মাথায় হাত রেখে কসম কাটেন, আর যে কেউ জানতে চাক না কেন আপনি বলবেন ওরা দুজন আমার সন্তান, আমি ওদের মা। এমনকি কোনোদিন যদি ওদের আসল মায়ের সাথেও দেখা হয় তখনও বলবেন ওরা আমার সন্তান। এই যে তোমার মাথায় হাত রেখে কসম করে বললাম, কেউ কোনোদিন জানবে না ওরা সাফার সন্তান। সবাই জানবে ওদের মা তুমি, আর আমিও এমন ভুল করব না। যদি কোনোদিন আপনার প্রথম বউয়ের সাথে দেখা হয় তাহলে কি আমাকে ছেড়ে যাবেন? ওসব কেমন কথা বলতেছো তুমি? আমি তো এই জায়গার মানুষ ছেড়ে কোনোদিন যাব না। আপনি আগে আমার কথার উত্তর দেন। সত্যি কি সেই সময় আমাকে ছেড়ে যাবেন আপনি, নাকি আমি আপনাকে ভালোবাসা দিতে পারতেছি না? এবার কিন্তু মার খাবে আমার তুমি। তোমরা মেয়েরা বোঝো কম, চিল্লাও বেশি। তুমি আমাকে এত ভালোবাসা দিয়েছো, আমি আমার অতীত ভুলে গেছি। যে আমার সাথে বেইমানি করছে তাকে আপন করে নেওয়ার প্রশ্নই ওঠে না আমার। সত্যি নিজেকে ধন্য মনে হচ্ছে আজকে আমি সফল। আমার ভালোবাসা বৃথা যায় নাই। এভাবে আমাকে ভালোবাসো তুমি? তোমার জীবন বাজি রাখতে পারবো আমি। এর মাঝে যখন আনিশার বেতন ধরলো, বেতন পেল, আনিশা সব টাকা দিয়ে আগে একটা বাড়ি বানালো। এখন আনিশার আর একটা চিন্তা, তুরাককে একটা দোকান করে দেবে, আর তুরাককে মাঠে কাজ করতে দেবে না, রাজমিস্ত্রির কাজও করতে দেবে না। আবারও জয়তুন কৃষ্ণা অসুস্থ হয়ে গেল। আগেরবার বেঁচে ফিরলেও এবার মনে হয় বাঁচবে না সে, তাই সবাই জয়তুন কৃষ্ণার কাছে গেল। খালা, এখন কেমন আছো তুমি? ডাক্তার তো বললো ভালো আছো। ডাক্তার মনে হয় ভুল বলেছে তোমাকে, আগের বার বেঁচে ফিরলেও এ যাত্রায় আর বাঁচবো না। কাকি এমন করে বলো না, দরকার হলে আরো বড় বড় ডাক্তার দেখাবো তোমাকে। আমার পেছনে আর টাকা নষ্ট করো না মা। যেখানে নিজের পেটের সন্তান করলো না, সেখানে তোমরা অনেক দূর করলে আমার জন্য। কাকি, তুমিও তো কম করলে না আমাদের সবার জন্য। কাকি চিন্তা করো না, আল্লাহ ঠিকই তোমাকে আবারও সুস্থ করে দিবে। এটা ভগবানের ইচ্ছে মরিয়ম, কিন্তু আফসোস এবার বুঝি দুর্গা মাকে দেখতে পারবো না। কে বলেছে পারবে না খালা? ঠিক পারবে, দেখো এবারও। বাবা তুরাক, আমি মরে গেলে আমার মুখ আগ্নি তোমাকে করতে বলতাম, কিন্তু তুমি তো মুসলমান, তাই বলছি কি আমি মরে গেলে আমার মুখ আগ্নি যেন আমার বোনের ছেলে করে। আর হ্যাঁ, আমাকে পোড়াতে যত কাঠ বাঁশ লাগবে সব আমি ওই ঘরে জমিয়ে রেখেছি। আর আমাকে সাজাতে যত খরচ হবে গ্রামের প্রধানকে টাকা দিয়ে রেখেছি, তিনি সব করে দিবে। কারো কাছ থেকে চাঁদা নিবে না, টাকাও নিবে না। খালা চুপ করো, কিছুই হবে না, পরেরটা পরে দেখা যাবে। কাকি আমরা তো আছি, দেখবে সব ঠিক হবে। আমার মনটা কু ডাকছে, হয়তো দুটো আমাকে দেখার পর আর বাঁচবো না আমি। আর হ্যাঁ, আমি মরলে আমার ছেলেকে জানিও, যদি আসতে চাই আসবে, না হলে কেউ জোগাড় করবে না। আর গ্রাম প্রধান আমার ক্রিয়াকর্মের সব ব্যবস্থা করবে। খালা চুপ করো তুমি, এবার একটু বিশ্রাম করো তুমি। আমরা সবাই তোমার পাশে আছি, একটু ঘুমাতো খালা এখন। হ্যাঁ কাকি, এমনিতেই অসুস্থ তুমি, এত কথা বলতে হবে না, আর আমরা তোমার সব কথাই পালন করব। কয়েকদিনের মধ্যেই দুর্গাপূজা শুরু হলো। তুরাগ আনিশা নিজের ধরে জয়তুন কৃষ্ণাকে মণ্ডপে নিয়ে গেল। দেখেই বোঝা যাচ্ছে জয়তুন কৃষ্ণার চোখের শান্তি হলো। তুরাগ এই গ্রামে এসে বুঝলো দুর্গাপুজো হিন্দু ধর্মের মানুষের হলে কি হবে। এখানে যারা এসেছে সবাই মুসলিম, আসলে তারা আরতি আর নৃত্য দেখতে এসেছে। এদিকের দুর্গাপুজোয় মুসলিম ছেলেদের কারণে জমে। এখানে হিন্দু মুসলিম কোনো দ্বন্দ্ব নেই। মুসলমানদের সাহসে এখানকার হিন্দুরা সব ধরনের পুজো করে, তাদের আনন্দ উৎসবে বাধা দেওয়ার কেউ নেই। যেদিন দুর্গাদেবীর বিসর্জন হবে ঠিক সেদিন বিসর্জনের পরপরই জয়তুন কৃষ্ণা পরলোক গমন করে।
জয়তন কৃষ্ণা মারা গেলে তার 2 ছেলেকে জানানো হয়। তারা পরের দিন সকালে আসে জয়তন কৃষ্ণাকে একেবারে নববধূর মতো করে সাজিয়ে দেয়। জয়তন কৃষ্ণার 2 ছেলে আর তার 2 বউকে এলাকাবাসী হিন্দু মুসলিম সব ধরনের মানুষ অপমান করে। তারা তখন তাদের ভুল বুঝতে পারে, কিন্তু তাতে অনেক দেরি হয়ে গেছে। অবশেষে জয়তন কৃষ্ণাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়। তার মুখে অগ্নি করে তার বোনের ছেলে। নিজের 2 ছেলে তার মায়ের জন্য কিছুই করতে পারে না। আরও কয়েকদিন চলে গেল। তুরাগের মনটা ভীষণ খারাপ। এভাবে কেঁদে কোনো লাভ আছে? প্রত্যেকটা জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা কি চাইলেও আর মৃত্যু মানুষকে ফিরিয়ে আনতে পারবো? আমার নিজের বাবা মা কোনোদিন এভাবে ভালোবাসা দেয় নাই, এভাবে আগলে রাখে নাই। নিজের সন্তানের মতো দেখেছে আমাকে। আমার সব বিপদে পাশে ছিল। আমাকে সবসময় ভালো পরামর্শ দিয়েছে, আমাকে থাকার মতো জায়গা দিয়েছে, আমাদের সন্তান দুটোকে নিজের দাদির মতো ভালোবাসে দিয়েছে। এই তো সেদিনও ছিল খালা, আর আজকে নাই। এইভাবে আর কাঁদবেন না আপনি, নিজেকে সামনে নেন। আপনার মতো তো আমাদেরও খুব খারাপ লাগতেছে। জয়তন কৃষ্ণা খালা না থাকলে হয়তো আমরা বাবা ছেলে মেয়ে কবেই মরে যেতাম। সব ভুলে তো খালাকে মায়ের মতো পেয়েছিলাম। বুঝেছি, তবুও নিজেকে শক্ত করে রাখেন আপনি। সবসময় আমার সাথে এমন হয়, সবাই আমাকে একা করে চলে যায়। আর ছোট বাচ্চাদের মতো কাঁদবেন না আপনি। আমি তো পাশে আছি আপনার। আমার মৃত্যু না হওয়া পর্যন্ত আপনার সাথেই থাকবো আমি। আর আপনি ছাড়া তো আমারও কেউ নাই। তুরাগ আনিশাকে জড়িয়ে ধরে আরও কাঁদল। আনিশাও তুরাগকে ধরে কাঁদল। সত্যিই তো, জয়তুন কৃষ্ণার জন্য আনিশা তুরাগের মতো এত ভালো স্বামী পেয়েছে। আনিশা এবার তুরাগকে একটা বড় দোকান করে দিল। তুরাগ এখন নিজের দোকান করে, আনিশা স্কুল করে, বাচ্চাদের দেখাশোনা, পড়াশোনা করা, খাওয়ানো, গোসল সব করে দেয়। তুরাগকেও ভালোবাসা দিয়ে আগলে রেখেছে। দেখতে দেখতে আরও 2 বছর কেটে গেল। আরশ আর সেজুতির বয়স 7 বছর হলো। তুরাগও আজ 7 বছর ধরে তার বিলাসী জীবন ছেড়ে সাধারণ মানুষের মতো দিন পার করতেছে। একটা কথা বলতে চাই আপনাকে, দয়া করে শুনে রাগ করবেন না। আমি কি আমার বউয়ের উপর রাগ করতে পারি? বলছিলাম কি, আর একটা বেবি নেই না আমরা? এর উপর বেবি নেবই না। আমার বউ যখন বলেছে তখন কি আমি না করতে পারি? কিন্তু এভাবে কি সব সামলাতে পারবে তুমি? আপনি তো আছেন পাশে, আপনি পাশে থাকলেই সব করতে পারবো আমি। যে আমার জন্য সব করেছে, আমাকে ভালোবাসা দিয়েছে, তাকেও খুশি করার দায়িত্ব আমার। তুরাগ আনিশাকে কোলে নিয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। এই আপনারা এত লুচু কেন শুনি? অন্যের বউ স্বামী নিয়ে কি করে না করে সেটা দেখতে চান, শুনতে চান। যাই হোক, এর মাঝে আনিশা প্রেগনেন্ট হয়। তুরাগ তো সেই খুশি। এবার আনিশার পাশে থেকে তার সব সেবা যত্ন করতেছে। তুরাগের খুব ইচ্ছে ছিল সাফার এই সময়টা পাশে থাকার, কিন্তু সাফা সেটা হতে দেয়নি। তাই তুরাগ এবার আনিশার পাশে থেকে সব কিছু করতেছে। এর সাথে তো আনিশার ভাবি মরিয়ম আছেই। তো একদিন গ্রামে অন্য কারো জমি নিয়ে মারামারি হয়, এর জন্য মামলা হয়। সেই মামলার ইনভেস্টিগেশন করতে পুলিশ আসে। কিন্তু কথা হলো, এটা তো সেই পুলিশ যার মেয়েকে তুরাগ পড়াতো, আর ইনি তো তুরাগকে না মেরে ছেড়ে দিয়েছিল। সেই পুলিশটা তুরাগকে এই গ্রামে দেখে তো অবাক। তুমি তুরাগ না যে আমার মেয়েকে টিউশন পড়াতো? ঠিক ধরেছেন স্যার। তোমাকে তো চেনাই যাচ্ছে না, আর উজ্জ্বল চেহারা কিরকম শ্যাম কালো হয়ে গেছে। সেদিনের পর তো তোমাকে আর শহরে খুঁজে পেলাম না। স্যার, সে অনেক ঘটনা। আসেন, এটা আমার বাড়ি, বাড়িতে বসেন। আর নাস্তা না করে যেতে দেবো না আমি। তুমি না বললেও আমি আজকে তোমার হাতে নিজেই কথা বলবো। আজ প্রায় 7 বছর পার হয়ে গেল। তুরাগ সেই পুলিশ অফিসারকে সাথে নিয়ে তার বাড়িতে ঢুকলো। কেউ অবশ্য অবাক হয়নি, কারণ তুরাগ সম্পর্কে এই এলাকার সবাই সব কিছু জানে। বাড়ির ভেতরে ঢুকে আনিশার সাথে পরিচয় করিয়ে দিল। আরশ আর সেজুতিকে তাদের সন্তান বলল, মানে আনিশা আর তার সন্তান। আনিশা অসুস্থ শরীর নিয়ে নাস্তা বানিয়ে দিল। পুলিশ আর তুরাগ পাশাপাশি চেয়ারে বসলো। একটু দূরে আনিশা তাদের সন্তানকে নিয়ে বসলো। এবার একটু সেদিনের পরে থেকে সব বলো তো শুনি। আর এখনো বা কেমন করে আসলে আবার বিয়ে করছো বউ বাচ্চা? আপনি সেদিন যেভাবে বলেছেন ঠিক সেইভাবে আমি হাসপাতালে যাই, কিন্তু আমি যাওয়ার আগেই বাচ্চাকে পাই না। আমাকে দেখে মারতে আসে সাফার বাবা আর ভাইয়ের লোক। সেখান থেকে আমার বর্তমান বউ আনিশার ভাই ভাবি আর জয়তুন কৃষ্ণখালা বাঁচিয়ে এখানে আনে। তারপর এখানে কামলা কাজ করি। পরে আমার বউয়ের ভাই তার বোনের সাথে বিয়ে দেয়। ও, ওই সময় বেঁচে ফিরে এখানে এসেছো, ভালোই করছো। তুমি আসার পর সব কিছু উলট পালট হয়ে গেছে, তবে আবার নিজেকে নতুন করে সাজিয়েছো, বিয়ে করেছো, খুব ভালো হয়েছে।
কিন্তু আপনি তো এনকাউন্টার স্পেশালিস্ট, হঠাৎ করে গ্রামের থানায় আপনি কেন? সত্যি বলতে তোমার কারণে সবাই বুঝে যায় তোমাকে মেরে ফেলেছি। তার জন্য তোমার বাবা মা আমার নামে মামলা করে। এটা অবশ্য বলেছে নেতা আর খান। তার কারণে আমরা 2 বছরের সাসপেন্ড হয়। এরপর এই থানা ওই থানা। তবে তুমি যদি আবারও একবার থানায় গিয়ে জবাববন্দি দাও তুমি মরো নাই, তাহলে আগের সম্মানটা ফিরে পাই। কিন্তু এই অবস্থায় আমি কেমন করে যাব যদি কোনো কিছু হয় আবার? বললাম না, তুমি আসার পর সব উলটপালট হয়ে গেছে। একবার যদি বলতে গিয়ে তাহলে ভালো হতো। তবে এটুকু বলি, তুমি শহরে গেলে কিছুই হবে না। আপনি যখন আমাকে বাঁচিয়েছেন তখন এতটুকু করতেই পারি, তবে আমাকে কিছুদিন সময় দিতে হবে। তোমার যেদিন মন চায় সেদিন যেও। ঠিক আছে স্যার, আমি চেষ্টা করব। তাহলে আমি আসি, পারলে এটুকু উপকার করিও আমার। পুলিশটা চলে গেল। আনিশা এতক্ষণ সব কিছু শুনেছে, কিন্তু যখন তুরাগ আবারও শহর যাওয়ার কথা বলেছে তখন আনিশা খুব রেগে গেছে। পুলিশকে এগিয়ে দিয়ে এসে দেখে আনিশা খুব রেগে আছে আর চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। তুরাগ বুঝলো না হঠাৎ এরকম হওয়ার কারণ কি। কি হলো, তোমার চোখ এমন লাল হয়ে আছে কেন? আপনি কেন আবার শহরে যেতে চাইছেন সেটা বলেন। ইনি সেই পুলিশ যার মেয়েকে পড়াতাম, আর ইনি সেদিন আমাকে না মেরে ছেড়ে দেয়। আর শুনলে তো আমার কারণে তার কি কি ক্ষতি হয়েছে, তাই ওনার সম্মান তো ফিরিয়ে দিতে হবে। না, আপনার কোথাও যেতে হবে না, উনি তো চাকরি করতেছে, আর আপনি যাবেন না। দেখো দেখি কাণ্ড, এভাবে রাগ করলে হবে বলো? ওনার কারণে বেঁচে আছি, ওনার কারণে আজকে এখানে আমি তোমার সাথে বিয়ে হলো, সংসার করতেছি। আমার খুব ভয় করতেছে, শহর যাওয়ার পর যদি আবার আপনার কোনো সমস্যা হয় কিংবা ওই মেয়েটা আপনার কোনো ক্ষতি করে, তখন কি নিয়ে বাঁচবো আমি? আপনার কোথাও যেতে হবে না, আপনাকে ছাড়া থাকতে পারবো না আমি। আমার পাগলি বউ, কিছুই হবে না আমার। আর পুলিশ স্যার তো বললো আমার নামে কোনো মামলা নেই, সব ঠিক হয়ে গেছে, এখন শুধু আমি হাজির হলেই হলো। আর তাছাড়া পুলিশ স্যার তো আছেই। তবু আমার খুব ভয় করতেছে, যদি কোনো ক্ষতি হয় কিংবা এটা ওই মেয়ের নতুন কোনো চাল হয় তখন। সে কি জানে আমি এখানে আছি? তুমি কোনো টেনশন করো না তো, আমার কাছে তো ফোন আছে, তোমার সাথে আমার রোজ কথা হবে যতদিন পর্যন্ত আমি না ফিরি। কিছুদিন যাওয়ার পর তুরাগ আবারও সেই পুলিশের কাছে গেল। তার নামে মামলা আছে কিনা, তার কোনো সমস্যা হবে কিনা সব জেনে আসে। এরপর আনিশাকে অনেক বুঝিয়ে আরশ আর সেজুতিকে তার মায়ের কাছে সবসময় থাকতে বলে এবং তার কথা শুনতে বলে। আনিশা বারবার তুরাগকে জড়িয়ে ধরে যেতে দিতে চায় না, তবুও তুরাগ সবার থেকে বিদায় নিয়ে সেই আগের শহরের উদ্দেশ্যে রওনা হয়। পুলিশের কথা মতো সেই থানায় যায়, সেখানে মুখ জবানি দেয় তুরাগ। তুরাগ জানতে পারে তার নামে যে ধর্ষণ মামলা করা হয়েছিল সেটা তুলে নেওয়া হয়েছে। তুরাগ থানা থেকে বের হয়, রাস্তায় বের হয়ে দেখে সব জায়গায় শুধু সাফার ব্যানার দেখে তুরাগের আরও রাগ ওঠে। এবার তুরাগ বাসে উঠবে বাড়ি ফেরার জন্য, কিন্তু সেই সময় পেছন থেকে কে যেন তুরাগের কাঁধে হাত রাখে। তুরাগ পেছনে ঘুরে দেখে অবাক, এ তো তার ছোট বোন তানিশা। ছোট ভাইয়া, তুই বেঁচে আছিস? এতদিন কোথায় ছিলি তুই? আর বেঁচে থাকা সত্ত্বেও কেন আমাদের সাথে দেখা করিস নাই ভাইয়া? যেখানে আমার কেউ নাই সেখানে আমি কার কাছে যাব? যাই হোক, কেমন আছিস তুই? আর বাবা মা ভাইয়া কেমন আছে? সবাই ভালো আছি ছোট ভাইয়া। তোর সাথে এই পুচকিটাকে? এটা আমার মেয়ে ভাইয়া। ও ওই যে গাড়িতে আমার স্বামী আছে, তোকে পেছন থেকে দেখে মনে হলো আমার ভাইয়া, তাই ছুটতে আসলাম। বিয়ে করেছিস? তোর মেয়েটা তো খুব কিউট হয়েছে দেখতে। ভাইয়া, আমার সাথে এখন বাসায় চলো, আব্বু আম্মু তোর জন্য খুব কান্না করে। ভাইয়া, আমার সাথে চলো। না রে, থাক, যাব না, আমার যেতে হবে। আর এই শহরটা আমার জন্য নিরাপদ নয়। তানিশা এবার তুরাগের 2 পা জড়িয়ে ধরল, তার বাচ্চাটা সহ। বাচ্চাটা কোলেই আছে তানিশার। রাস্তার মধ্যে এভাবে পা জড়িয়ে ধরায় তুরাগের খুব খারাপ লাগতেছে। তুরাগ বারবার তানিশার পা ছাড়াতে চাচ্ছে কিন্তু পারতেছে না। ভাইয়া, তুই আমার সাথে না গেলে আমি তোর পা ছাড়বো না। ঠিক আছে, যাব। এবার পা স্যার, আশেপাশে সবাই দেখতেছে। তানিশা এবার পা ছেড়ে হাত ধরে টেনে নিয়ে তাদের গাড়িতে তুলল, তার স্বামীর সাথে পরিচয় করিয়ে দিল। তুরাগের কেমন অস্থির লাগতেছে। তানিশার স্বামী গাড়ি চালাতে শুরু করে দিল। তানিশা তার বাবা মাকে ফোন করে জানালো তাদের জন্য বড় একটা সারপ্রাইজ নিয়ে যাচ্ছে সে। কিছুক্ষণ পর তারা বাসায় এসে গেল। বাসার ভেতরে যখন ঢুকতেছে তুরাগের বুকটা ধুকধুক করতেছে, হার্টবিট তার বাড়তেছে। খুব কোনো রকম বাসায় ঢুকলো। তুরাগকে তানিশার সাথে দেখে তার বাবা মা সোফাতে বসা থেকে উঠে দাঁড়ালো। তুরাগের মা তো দৌড়ে এসে তুরাগকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো।
তুরাগের বাবা আর ভাই তো নিজেদেরকে বিশ্বাস করতে পারতেছে না। সবার চোখে পানি, সেই পানিটা হলো আনন্দের। তুরাগ এবার দেখলো তার বড় ভাইয়ের পাশে একটা মেয়ে, সেটা হলো তুরফানের বউ। এবার তুরফান তার বাবা এসে তুরাগকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বাবা, তুমি বেঁচে আছো? এতদিন কোথায় ছিলে তুমি? আমরা তোমাকে খুঁজতে গিয়ে জানতে পারি তোমাকে নাকি মেরে ফেলেছে। আমাকে ক্ষমা করে দাও তুরাগ, আমি তোমাকে বারবার ভুল বুঝেছি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি ঠিক আছে আব্বু, তোমাদের আর কাঁদতে হবে না। সাফা এসে বলেছিল আমাদেরকে সবকিছু। সাফাকে নাকি বিয়ে করেছিলে তুমি? সাফা সেদিন ইচ্ছা করে ওইসব মিথ্যা কথা বলে নাই। নেতা আর খান তোমাকে হত্যা করার জন্য লোক লাগিয়ে দিয়েছিল, সাফার ভাইদেরকে বন্দি করেছিল। সাফা যদি সেদিন সবাইকে বাঁচানোর জন্য মিথ্যা বলেছিল। তোমার কথা মতন সাফা সব কাজ ছেড়ে দিয়েছিল, না হলে সাফা এরকম হতে দিত না। সাফার বাবাও জড়িত ছিল, কারণ তাকে অপমান করেছিলাম। খান আর নেতার সাথে আমি এক হই নাই, তার প্রতিশোধ নিয়েছিল। এমনকি সাফার বাবাকে ছোট করার জন্য এসব করেছে। সাফা আমাদেরকে সব বলেছিল। মেয়েটা সত্যি তোমাকে খুব বেশি ভালোবাসতো, তোমাকে মানতো, এমনকি তোমার আদেশগুলো পালন করেছে। এসব বলে কি আর কোনো লাভ আছে? আমার কারোর ওপর কোনো রাগ নেই। কিরে, বললি না তো এতদিন কোথায় ছিলি? আমাদের কথা কি একবারও মনে পড়ে নাই? আব্বু আম্মু না হয় রাগের মাথায় ওসব বলেছিল, তাই বলে কি আমাদের কাছে আসা যেত না? ছিলাম কারো কাছে যারা আমাকে মায়ের মতো ভালোবাসা, ভাইয়ের মতো আদর, বোনের মতো যত্ন করেছিল। তা কি বলা যাবে না তোর? বললাম তো, তারা আমাকে এত ভালোবাসা দিয়েছে, আমার তখন এক মুহূর্তের জন্য মনে হয় নাই আমার কেউ নাই। এভাবে বলতেছিস কেন ভাইয়া? তাহলে কি এখনো আমাদের ওপর রেগে আছিস? এখনো তোর আমাদের ওপর মন খারাপ? রাগ বা মন খারাপ থাকলে নিশ্চয়ই এখানে আসতাম না আমি। তাহলে এরকম করে কথা বলতেছিস কেন তুই? আমি আবার কিরকম করে কথা বললাম? আমি ভালো আছি, সবার সাথে দেখা হলো, ভালো লাগলো, আর কি করবো আমি? আজব তো। তুরাগের এরকম কথা শুনে সবাই বুঝলো তুরাগের মনে তারা কত বড় দাগ কেটেছে। সবাই করুণ চোখে তুরাগের দিকে তাকিয়ে আছে। তুরাগের কেন জানি এখানে থাকতে একটু ভালো লাগতেছে না। তুরাগ মনে মনে নিজের উপর রাগ হলো, কেন যে পুলিশের কথা শুনলো সে। এবার তানিশা তুরাগের হাত ধরে নিয়ে বসালো। তুরাগের আশেপাশে সবাই বসলো আর তুরাগের দিকে তাকিয়ে আছে। এবার সবাই লক্ষ্য করলো তুরাগ আগের থেকে অনেক কালো হয়ে গেছে। তুরাগের এরকম চেহারা দেখে সবাই আঁতকে উঠল। তুরাগ, তোমার চেহারা এমন কেন হয়েছে? এত কালো কেমন করে হলে? আর হাতে তালু বা কেন এত শক্ত? আম্মু, সবার মতো তো আর সুখের জীবন পার করি নাই। কেন এমন কঠোর হয়ে কথা বলতেছো তুমি আমাদের সাথে? আব্বু, কঠোর হতে তো তোমরাই বাধ্য করেছো আমাকে, যেখানে তোমরা অন্য লোকের কথা বিশ্বাস করলে, আমার কথা বিশ্বাস করলে না। আমার ভুল হয়ে গেছে বাবা, তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমি। একটাবার কি আমাকে জেলে দেখতে যেতে পারতে না? সত্যি সত্যি যদি আমি মরে যেতাম তাহলে কি করতে? তোমার এত প্রশ্নর কোনো উত্তর নেই আমাদের কাছে বাবা। তবে এটা ঠিক, আমরা তোমার সাথে অন্যায় করেছি, নিজেদের সম্মান দেখেছি, তোমার কথা শোনার বা বোঝার চেষ্টা করি নাই আমরা। এবার আমাকে যেতে হবে আম্মু, আর কোনো না বলি। আর কোথাও যেতে দিব না তোমাকে আমরা। এখন থেকে তোমার ভাইয়ের সাথে অফিস করবে তুমি। তোমাদের সম্পত্তির উপর কোনো লোভ নেই আমার, আমার জীবনটাই এখন সুখের আব্বু। আমরা তোমার কোনো কথা শুনবো না। আমরা আমাদের সন্তানকে ফিরে পেয়েছি, তাকে আর হারাতে চাই না। বড় বৌমা, যাও রান্না করো, সবাই আজকে একসাথে খাবো। আব্বু, আমাকে যেতে হবে, আমি থাকতে পারবো না। এবার যদি তুমি চলে যাও তাহলে আমার আর তোমার মায়ের লাশের উপর দিয়ে যেতে হবে। আব্বু, এটা কি বললে তুমি? তোমার আব্বু ঠিকই কথা বলেছে, তোমার মন যা চায় তাই করিও, আর বাধা দিব না। তোমার ভুল বুঝবো না আমরা, তোমাকে আমাদের সাথে থাকতেই হবে, না হলে সত্যি সত্যি আমি এখানে জীবন দিয়ে দিব। তুরাগ আর তার বাবা মায়ের মুখের উপর কিছুই বলতে পারল না। জন্মদাতা মা বাবার উপর কোনোদিন কোনো সন্তান রাগ অভিমান মন খারাপ করে থাকতে পারে না। আর বাবা মা যা করে সন্তানের ভালোর জন্যই করে, বাবা মায়ের ভুল ধরতেও নেই। তুরফানের বউ রান্না করে এনে ডাইনিং টেবিলের উপর রাখলো। পুরো পরিবার একসাথে হাসি মুখে খেলো। খাওয়া শেষ করার পর রোকসানা খানম সাফাকে ফোন করলো। কিছু সময়ের মধ্যে সাফা চলে আসলো। মা হঠাৎ ফোন করে ডাকলেন যে আমাকে?
কোনো কি সমস্যা নাকি? আরে কোনো সমস্যা নেই তো, আসো আগে বসো, তোমার জন্য খুশির খবর আছে। আমার আর কি খুশির খবর থাকবে মা? আমার খুশি তো আজ থেকে 8 বছর আগেই আমি নিজের হাতে মেরে ফেলেছি। যদি 8 বছর আগের মৃত্যুর মানুষটা তোমার সামনে আসে তো তুমি কি করবে তখন? মা, এসব কেমন কথা বলেন তো? মৃত মানুষ কোনোদিন জীবিত হতে পারে না। জীবিত হয় কি না একটু দাঁড়াও। বড় বৌমা, যাও তো তুরাককে ডাক দিয়ে নিয়ে আসো তো। সাফার সাথে সাথে মাথা ঘুরিয়ে রোকসানা খানমকে দেখতে লাগলো। রোকসানা খানমের কথা মতো তুরফানের বউ তুরাককে ডেকে নিয়ে আসলো। সাফা এবার বসা থেকে উঠে দাঁড়ালো। এটা কি সে স্বপ্ন দেখতেছে নাকি সত্যি এটা? সাফাকে বাসায় দেখে তুরাগের প্রচণ্ড রাগ উঠল। সাফা এবার ধীর পায়ে তুরাগের দিকে যেতে ধরল। যতই কাছাকাছি যাচ্ছে ততই সাফার হার্টবিট বেড়েই চলেছে। তুরাগের কাছে এসে তুরাগের হাতে চিমটি কাটল, তারপর নিজের হাতে চিমটি কাটল। সাথে সাথেই তুরাগকে সাফা জড়িয়ে ধরল। তুরাগও সাথে সাথে সাফাকে 2 হাত দিয়ে ঠেলে সরিয়ে দিল। সাফা অবাক হয়ে তুরাগের দিকে তাকালো। এই মেয়েকে বাসায় কে ডেকেছে? আমি ডেকে এসেছি বাবা। এত রাগ কেন হয়েছিস? রাগ কেন হচ্ছি সেটা জানো না তুমি আম্মু? এই সেই মেয়ে যে আমাকে মিথ্যা কথা বলে ধর্ষক বানিয়েছিল, আর তোমরা সবাই এই মেয়েকে পছন্দ করতে না। সেই মেয়ে কেন এখানে আসবে? সেগুলো 8 বছর আগের ঘটনা বাবা। সময়ের সাথে সব কিছুর পরিবর্তন হয়েছে। সময়ের সাথে সাথে সবাই আসল সত্যিটা জেনে গেছে। আমার সাথে কি সবাই নাটক করা শুরু করে দিলে নাকি? ও, এই বাসা তো তোমাদের, তোমরা যাকে খুশি আসতে বলতে পারো, কিন্তু আমার কাছে যেন সে না আসে, বলে দিলাম। তুরাগের এমন কথায় সাফা খুব কষ্ট পেল। সাফা বারবার চোখের পলক ফেলতেছে আর তুরাগকে দেখতেছে। রোকসানা খানম ছেলেকে বারবার থামার জন্য ইশারা করতেছে। আম্মু, এখানে সবাই আসো। তোমরা কি জানো এই মেয়েটা আমার সাথে কি কি করছে? সাফা আমাদেরকে সব বলেছিল, এমনকি আমরা সবাই সাফাকে ক্ষমা করে দিয়েছি। সাফা সত্যি অনেক ভালো একটা মেয়ে। হ্যাঁ রে তুরাগ, আমরা তো কেউ সাফাকে মানতে চাইনি। যখন আসল সত্যিটা জানলাম আর তুই নিজেই নাকি সাফাকে বিয়ে করেছিলি, তখনই মেনে নিয়েছি। ভাইয়া, তোর কথা মতো এখনো সাফা ভাবি চলে। সাফা ভাবি সত্যি অনেক ভালো রে ছোট ভাইয়া। তুই হয়তো বিশ্বাস করবি না, এই শহরের প্রত্যেকটা মানুষ সাফা ভাবিকে তাদের পাশে চায়। আরে বাহ, খুব সুন্দর তো। তাহলে এই মেয়ে এত ভালো হয়েছে যে সবাই ক্ষমা করে দিয়েছো? যে মেয়ের জন্য আমাকে বাসা ঘর ছাড়া করলে তাকে আবারও মেনে নিয়েছো সবাই? বাবা তুরাগ, তখন তো ভুল করেছি, আসল সত্যিটা জানতাম না। কিন্তু সাফা যখন আমাদের সবাইকে সব কিছু বোঝালো, জানালো, তখন তো আমরা অবাক। কিন্তু যখন আসল সত্যি জানতে পারি, ততদিনে জেনেছি তুমি নাকি মারা গেছো। আচ্ছা, মানলাম আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে, আমাকে ধোকা দিয়েছে, আবারও ভালোবেসেছে, বিয়ে করছে, পরে আবারও মিথ্যে বলে সবাইকে বাঁচানোর জন্য, বাঁচানোর জন্য আমাকে ধর্ষক বানালো, সব মানলাম। এগুলোতে আমার কোনো আপত্তি নাই। তাহলে কোথায় আপত্তি তোমার তুরাগ, সেটা বলো। তাকে জিজ্ঞেস করো তার আর আমার সন্তান কোথায়। সবাই অবাক হয়ে তুরাগের দিকে তাকালো। তারা তো জানতো না তাদের সন্তান আছে, কিংবা সাফাও তো বলে নাই সন্তানের কথা। কি হলো, সবাই অবাক হলে বুঝি? তাকে জিজ্ঞেস করো না একটা। তাকে তো বিয়ে করেছিলাম, ধর্ষণ তো করে নেই। তখন তো সে 1 মাসের প্রেগনেন্ট ছিল। তাহলে আমার সন্তান কোথায় তাকে বলো না। রোকসানা খানম এবার সাফার কাছে এগিয়ে গেল। সবার দৃষ্টি এখন সাফা আর রোকসানা খানমের দিকে। ছোট বৌমা, তুরাগ যেটা বলল সেটা কি সত্যি? আর যদি সত্যি হয় তাহলে আমাদের নাতি বক নাতনি কোথায়? সাফা কেঁদেই চলেছে, তার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। সাফা বা এখন কি জবাব দেবে? কিন্তু হঠাৎ করে কেনই বা তুরাগ জানতে চাচ্ছে তাদের সন্তানের কথা। ছোট বৌমা, উত্তর দাও, এভাবে চুপ থেকো না তুমি। সে কি বলবে? আমি বলতেছি সবকিছু। এই মেয়ে তার বাবা ভাই আমার সন্তানকে মেরে ফেলেছে। এখন সবাই বলবে আমি জানলাম কেমন করে? যে পুলিশ আমাকে এনকাউন্টার করে মারতে চেয়েছিল সেই বলেছে। সেই পুলিশের মেয়ে তো টিউশন পড়তাম বলে তিনি আমাকে মারে নাই। এখন বলবে এখন কেন শহরে আমি? কারণ সেই পুলিশের নামে তোমরা মামলা করেছিলে আমাকে মারার অপরাধে, তাই থানায় এসেছিলাম। তখনই তানিশা আমাকে দেখে। সাফা, তুরাগ যা বলো সব সত্যি কি? বাবা, সব সত্যি, কিন্তু আমি কিছুই জানতাম না। আর আমি বা কেন নিজের সন্তানকে মারতে চাইবো? আপনার ছেলে মারতে চেয়েছিল, নেতা আর খান। সেই পুলিশকেও তারা 2 জন পাঠিয়েছিল আপনাদের ছেলেকে মারার জন্য।
এখন তো নেতা খান বেঁচে নেই, আর আমার ড্যাডি ভাইয়ারা জেলে আছে। বাকি সবগুলো তো জানেন আপনারা। আমার ড্যাডি আর ভাইয়ারা তো তাদের দুজনকে মারলো, তার কারণে তারা জেলে আছে। আর আমার সন্তানকে অবৈধ ভেবে হয়তো মেরে ফেলেছে, কিন্তু আমি তো মারি নাই। তাহলে দোষী কেন হব আমি? সাফার কথাগুলো সত্যি। কোনো মা তার নিজের সন্তানকে তো মারতে চাইবে না। দেখো তুরাগ, যা হওয়ার হয়ে গেছে, এখন আবার নতুন করে শুরু করো। আগের সব কিছু ভুলে যাও। তুরাগ, আমরা কেউ তোকে সেই 8টা বছর ফিরিয়ে দিতে পারবো না। তুই যদি ওই সব মনে রাখিস তাহলে আমরা সবসময় অপরাধী হয়েই বাঁচবো। তোর সাথে অন্যায় হয়েছে, অন্যায় আমরা সবাই করেছি, তাই সবাই তোর কাছে ক্ষমা চাচ্ছি। তোর সন্তান আর তোর ওই 8টা বছর, তোর সুখ, তোর কেরিয়ার কেউ ফিরিয়ে দিতে পারবো না। তবুও বড় ভাই হিসেবে তোর হাতে ধরে ক্ষমা চাচ্ছি। থাক বড় ভাইয়া, ক্ষমা চাইতে হবে না। সবাই তোমরা আমার বড়, তোমাদের সিদ্ধান্ত কখনো ভুল হতে পারে না। যা হওয়ার আমার সাথে হয়েছে। ভাইয়া, সাফা ভাবি কিন্তু এই শহরের এমপি। তুই যেমন অসহায় মানুষের পাশে থাকতি, ঠিক তার চেয়ে বেশি করে সাফা ভাবি। এমনকি এখানে আর কোনো চাঁদাবাজি, মারামারি, সন্ত্রাসী, গুন্ডামি কিছুই নেই। তারা তো গুণগান শোনার ইচ্ছে আমার নেই। তাকে চলে যেতে বলো, আর সময় মতো সে তালাকের কাগজ হাতে পেয়ে যাবে। তোরা এমনটা করতে পারো না তুমি আমার সাথে। তোমাকে বাঁচাতে এমন করেছি, তোমার সাথে সারা জীবন থাকার জন্য এমন কিছু করেছি। তোমাকে হারাতে চাইনি বলে ওই সময় মিথ্যে বলেছি, কিন্তু তোমাকে সত্যিটা জানাতে পারি নাই, কারণ সেই সময় আমি ঘরবন্দি ছিলাম। আমার ড্যাডি আর ভাই আমাকে বন্দি করে রেখেছিল। তারাও সুযোগ পেয়েছিল তোমার বাবা মাকে অপমান করার জন্য। আর চুপ কর তুই, তোকে আমার থেকে বেশি কেউ চেনে না। তোর নাটক আমার খুব ভালো করে জানা আছে। তুই চাইলে সব করতে পারতি। পেতাম, কিন্তু তখন তোমার সন্তান আমার পেটে। আর তোমাকে কথা দিয়েছিলাম আর কোনোদিন মারামারি, জোর জুলুম করব না, চাঁদাবাজি করব না। তাই তখন কারোর সাথে কোনো ঝামেলায় জড়াই নাই আমি। তা আমার সন্তানকে ফেরত দে, তাহলে তোকে মেনে নেবো আমি। আমার সাথে যা হয়েছে, যা করেছিস সব ভুলে গেছি, কিন্তু আমার সন্তানকে এনে দে। আমি এখন কোথা থেকে এনে দিব? ওরা তো আমার সন্তানকে মেরে ফেলেছে। ছেলে নাকি মেয়ে হয়েছিল সেটাও তো জানি না আমি। এখন তুই আসতে পারিস, তোকে আমার সহ্য হয় না। এখান থেকে এক্ষুনি চলে যাবি তুই, আর যদি না যাস ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। তুরাগ সাফার হাত ধরে টেনে নিয়ে বাসার বাহিরে বের করে দিল। তুরাগ এত জোরে ঠেলেছে যে সাফা রাস্তায় পড়ে গেছে। সাফা ওইভাবেই করুণ চোখে তুরাগের দিকে তাকিয়ে থাকলো। তুরাগ সাফার দিকে না তাকিয়ে বাসার ভেতরে ঢুকে মেন দরজাটা বন্ধ করে দিল। তুরাগ এসে সোফায় বসলো, তার শরীর রাগে এখনো কাঁপতেছে। কাজটা কি ঠিক করলে তুমি তুরাগ? মেয়েটাকে এভাবে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে ফেলে দিলে। যা করেছি বেশ করেছি, এর থেকে আরো খারাপ কিছু ওর সাথে করা উচিত ছিল আমার। তুরাগ আর কোনো কথা না বলে নিজের রুমে গেল। রুমে ঢুকেই আনিশার কথা মনে পড়ল। শহরে এসেছে থেকে আনিশার সাথে কথা হয়নি তার। পকেটে হাত দিল মোবাইলটা বের করার জন্য। কি, মোবাইল তো পকেটে নেই। অনেক খুঁজলো কিন্তু পেল না। তাই তার বাবার ফোন নিয়ে ফোন দিল তার ফোনটায়। কি, ফোন তো বন্ধ বলতেছে। আনিশার নাম্বার তো মুখস্থ নেই, আর সিমটাও আসলাম ভাইয়ের নামে তোলা। এখন কি হবে? প্রায় 1 সপ্তাহ কেটে গেল, কিন্তু আনিশার ফোনে তুরাগ কোনো কল করলো না। চিন্তায় আনিশার মাথাটা ফেটে যাচ্ছে। আনিশার মাথা কাজ করতেছে না। একবার ভাই ভাবির কাছে যাচ্ছে, তো একবার বাড়িতে এসে আরশ আর সেজুদিকে জড়িয়ে ধরে কান্না করতেছে। আনিশা এমনিতেই অসুস্থ, তার উপর কান্না করতেছে। ভাই হয়ে তো আর সহ্য করতে পারে না। এভাবে কান্না করিস না, হয়তো তুরাগ ঠিক আছে। ফোনটা মনে হয় বন্ধ হয়ে গেছে ওর। না ভাইয়া, এমন কিছুই না। নিশ্চয়ই ওর আগের বউকে ধরেছে। আমার মন বলতেছে ও ভালো নেই। আচ্ছা কান্না করিস না, আজকে আমি শহরে যাচ্ছি। আমি গিয়ে তুরাগের খোঁজ করব। না ভাইয়া, তুমিও যেও না। আমি আগে এই থানার ওই পুলিশের কাছে যাব, ওনার কাছেই শুনবো ঘটনা কি, আর ঠিকানা নিয়ে আমি যাব। তুই অসুস্থ, এই অসুস্থ শরীর নিয়ে যেতে পারবি না। চিন্তা করো না ভাইয়া, আমার সাথে একটু থানায় চলো। আরুষার সে যদি ভাবির কাছে থাকুক।
আনিশা আরশ আর সেজুতিকে তার ভাবির কাছে রাখলো। আসলামকে সাথে নিয়ে তাদের থানায় গেল। গিয়ে দেখে পুলিশটা নেই, একটা কেসের জন্য অন্য এলাকায় গেছে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর পুলিশটা আসলে আনিশা আসলাম তার কাছে যায়। আপনি তো আপনার নিজের কাজের জন্যই আমার স্বামীকে শহরে পাঠালেন, এখন সেই শহরে যাওয়ার পর তার ফোন বন্ধ আজ 7 দিন থেকে, তার কোনো খবর নেই। কিন্তু সেখানে গেছে সেই থানার পুলিশ তো আমাকে বলেছে তুরাক নাকি সেদিনে চলে এসেছে। আমার মন বলতেছে নিশ্চয়ই এর সাথে খারাপ কিছু হয়েছে। আপনি দয়া করে সাফা মেয়েটার ঠিকানা দেন আমাকে। আমি তুরাকের বাসায় ঠিকানা আর সাফার ঠিকানা দিতেছি। আনিশা ঠিকানা নিয়ে বাড়িতে ফিরে কোনো রকম আরশ আর সেজুতিকে গোসল করিয়ে নিচে বোরকা পরে নিল। আজকের মধ্যেই সে শহরে যাবে। আসলাম তার বোনকে বাসে তুলে দিল। আনিশা আরশ আর সেজুতিকে তার সাথে করে নিয়েছে। আনিসা পরের দিন শহরে পৌঁছানোর পর সিএনজি করে সাফার বাসার ঠিকানা দেখালে সিএনজি চালক আনিসাকে সাফার বাসার সামনে নামিয়ে দিল। কিন্তু আনিসা ভাবতে পারে নাই সাফা তার সাথে এমন কাজ করবে। আনিশা সাফার বাসার গেটের কাছে গেলে দারোয়ান তাকে ঢুকতে দিতে চায় না। দারোয়ানের সাথে এক প্রকার চিল্লাচিল্লি শুরু করে দেয় আনিশা। উপরের ব্যালকনিতে ইজি চেয়ারে বসে তুরাককে নিয়ে চিন্তা করতেছিল সাফা। হঠাৎ গেটে চিৎকার শুনে চেয়ার থেকে উঠে দেখে পরে দারোয়ানকে বলে আনিশাকে ভেতরে নিয়ে আসতে। সাফা যে আনিশার সাথে এমন করবে আনিশা তা ভাবতে পারেনি। সাফা উপর থেকে নিচে আসে। আনিশা কোনো রকম আরশ আর সেজুতিকে দাঁড় করিয়ে রেখে সাফার দুপা জড়িয়ে ধরে। আপা আপনার দুটো পায়ে ধরি, আপনি দয়া করে আমার স্বামীকে ছেড়ে দেন, দরকার হলে আমাকে মেরে ফেলুন আপনি। সাফা তো আনিশার এমন কাণ্ড দেখে অবাক। আনিশাকে পা থেকে তুলে সাফা দাঁড় করালো। আনিশাকে ভালো করে দেখে নিল সাফা, কিন্তু সাফা তো আনিশাকে কখনো দেখেছে বলে মনে পড়ে না। তাছাড়া আনিশাকে দেখে সাফা বুঝলো সে প্রেগনেন্ট। কিন্তু তোমাকে তো চিনলাম না আমি, আর তোমার স্বামীকে আমি বা তাকে কেন ধরে রাখবো? আমার স্বামীর নাম তুরাক, যে আপনারও স্বামী হয়। আপনি তাকে ধর্ষণ করার মিথ্যা কথা বলে জেলে দিয়েছিলেন, দয়া করে তাকে ছেড়ে দেন। আজ 8 দিন ধরে আমার সাথে কোনো যোগাযোগ করতেছে না। সাফা এবার আনিশাকে ছেড়ে দূরে সরে গেল। সাফা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারতেছে না। আনিশা তাকে এটা কি বলল? তুরাক আনিশাকে বিয়ে করেছে। সাফা এমনিতেই তুরাককে নিয়ে চিন্তায় আছে, তার উপর আনিশা তাকে কি বলল। এবার সাফা নিজেকে শান্ত করে আনিশাকে নিয়ে বসালো। সাফাও তার পাশে বসলো। এসব তুমি কি বলছো বোন? তুরাক কবে তোমাকে বিয়ে করলো, আর তুমিই বা কে? অনেক আগে বিয়ে করেছি আমরা। ওই যে ওরা দুজন আমাদের সন্তান। এই শহর ছেড়ে যখন আমাদের গ্রামে যাই তখনই আমাদের বিয়ে হয়। জানি আপা, আমি আমার স্বামীকে ছাড়া এই মুহূর্ত থাকতে পারি না। বাচ্চা দুটো বারবার তার বাবার কথা জিজ্ঞেস করতেছে। ওই পুলিশটা শহরে আমার স্বামীকে পাঠিয়েছিল তার মামলাটা তুলে নেওয়ার জন্য। সাফা এবার সবটা বুঝতে পারল, কিন্তু সাফার বুকটা ফেটে যাচ্ছে। তুরাক বিয়ে করেছে আর তার দুটো সন্তানও আছে, আর একটা রানিং। এত উত্তেজিত হইও না বোন, তুরাক ঠিক আছে আর ঠিক জায়গায় আছে। সত্যি তুমি ভাগ্যবতী, তুরাকের মতো ছেলেকে স্বামী হিসেবে পেয়েছো। দেখো আমি কতটা অভাগী, নিজের স্বামীকে বাঁচাতে গিয়ে তাকে হারালাম, এমনকি নিজের সন্তান পর্যন্ত আমি দেখতে পাই নাই। আপা আপনি দয়া করে আমার স্বামীকে এনে দেন, আমরা গ্রামে চলে যাব আর কখনো শহরে আসবই না। আমাদের কারোর উপরে কোনো অভিযোগ নেই। কেঁদো না তুমি, তুরাক আমার কাছে নেই। তাহলে কোথায় আছে আপা? আমাকে ওর কাছে নিয়ে যান, দরকার হলে আমাকে মেরে ফেলুন, তবু ওকে ছেড়ে দেন। তাহলে তুরাক আমার বিষয়ে সব বলেছে তোমাকে? আমি খুব খারাপ তাই বলেছে, তাই না? কাউকে কারোর জন্য মরতে হবে না, আমি নিয়ে যাব তোমাকে তোমার স্বামীর কাছে। তাহলে চলুন দয়া করে। এখন গেলে ওকে পাবো না, অনেক পথ মনে হয় জার্নি করে এসেছো তুমি, আর ঠিক মতো মনে হয় খাওয়া করো নাই। আসো আগে ফ্রেশ হও, খাওয়া করো, বিশ্রাম নাও, তারপর আমি নিয়ে যাব। তোমার কোনো ভয় নেই, আমি আছি। না না আপা, আমি ঠিক আছি, চলুন না আমাকে নিয়ে। এখন চুপ করো তুমি, আর আমার সাথে আসো। বললাম না আমি নিজেই নিয়ে যাব তোমাদেরকে। আনিশাও আর না করতে পারল না, সাফার পেছনে পেছনে গিয়ে তার রুমে ঢুকলো। তারপর সাফা আনিশাকে নিয়ে বাথরুমে গেল, নিজেই আনিশাকে ফ্রেশ করিয়ে দিয়ে বিছানায় বসালো।
তারপর আরশ আর সেজুতিকে ফ্রেশ করতে নিয়ে গেল। যখন আরশ আর সেজুতিকে ধরলো সাফা, তখন তার মনে হতে লাগলো জনম জনম ধরে তাদেরকে সে চেনে। সাফা ওদেরকে বসিয়ে খাবার দিল খেতে। খাওয়া দাওয়া হলে তাদেরকে বিশ্রাম করতে বলল। পুলিশ অফিসার তুরাগের বাবাকে ফোন করলো, জানতে চাইলো তুরাগ আছে কিনা। যখন জানতে পারলো তুরাগ তাদের কাছে আছে, তখন তিনি তুরাগের সাথে কথা বলতে চাইল। পুলিশ তুরাগকে জানালো আনিশা সাফার কাছে গেছে তার খোঁজ করার জন্য। তুরাগ ফোন কেটে দিয়ে তার বাবা লাইসেন্স করা পিস্তলটা হাতে নিল। তুরাগের বাবা মা তুরাগকে আটকালো। আমার পিস্তল নিয়ে কোথায় যাচ্ছ তুমি? আব্বু, আম্মু, ছেড়ে দাও আমাকে। আজকে সাফাকে নিজ হাতে হত্যা করব আমি। সাফা আবার তোমার সাথে কি করলো তুরাগ? সাফা তো একবারও আর আসে নাই এখানে। সেটা তুমি জানবে না আম্মু। সাফা আনিশাকে ধরে রেখেছে, আনিশাকে যে কোনো মুহূর্তে সে মেরে ফেলবে। আনিশা আবার কি? আর আনিশাকে কেন মারবে সাফা? আনিশা আমার স্ত্রী, আর আনিশা আমার খোঁজ করার জন্য শহরে এসেছে, আর আনিশা নাকি সাফার কাছে গেছে। মালিক রোকসানা খানম তো তুরাগের কথা শুনে অবাক। তুরাগ আবারও বিয়ে করেছে, সেটা এই কয়েকদিনে তো একবারও বললো না। তুরাগ যখন সাফার বাসার দিকে পা বাড়াবে, ঠিক তখনই দেখতে পেল সাফার সাথে করে আনিশাকে নিয়ে এসেছে, আর সাথে আরশ আর সেজুতি আছে। তুরাগ দৌড়ে গিয়ে তার সন্তান দুটোকে জড়িয়ে ধরল, তারপরে আনিশাকে এক বাহুতে নিয়ে গলা জড়িয়ে ধরল। তুরাগের চোখে পানি। তুরাগকে দেখতে পেয়ে, কাছে পেয়ে আনিশার চোখেও পানি। এইসব দৃশ্য দেখে সাফার কলিজা ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা। রোকসানা খানম আর মালিক চৌধুরী তো কিছুই বুঝতে পারতেছে না। কি হলো? পিস্তল তো হাতেই আছে, তাহলে চালাও গুলি, মারো আমাকে। আনিসা, তোমার কোনো ক্ষতি করে নাই তো এই মেয়েটা? আরে আমি ঠিক আছি। আপা আমাকে আবার কি করবে? উনি তো আমাদের সবার খেদমত করলো, খাওয়ালো, বিশ্রাম করালো ওনার বাসাতে। ওনার সাথে অনেক গল্প করলাম, আর উনি তো আপনার কাছে আমাকে নিয়ে আসলেন। কাল সাপ চেনো তো আনিশা? হ্যাঁ চিনি তো। তাতে কি হয়েছে? এই সাফা তার চেয়েও ভয়ঙ্কর। কিভাবে ছোবল দেবে টেরও পাবে না তুমি। তুরাগের বাবা মা সব চেয়ে চেয়ে দেখতেছে, এখনো কিছুই বুঝতে পারল না। এর মাঝে তুরাগের ভাইও আসলো, ভাবিও আসলো, তারাও কিছুই বুঝলো না আসলে এখানে হচ্ছেটা কি। তুরাগ, সাফাকে এসব কি বলতেছো তুমি? আর এই মেয়েটা বা কে? আর ওর সাথে এই বাচ্চা দুটো বা কার? যার যেটা প্রাপ্য তাকে সেটাই বলতেছি। আর এই হলো আনিশা, আমার দ্বিতীয় স্ত্রী, আর ওরা হলো আমাদের সন্তান। দ্বিতীয় বিয়ে কবে করেছো আবার? সাফা তো এখনো তোমার স্ত্রী আছে। সবকিছু দয়া করে একটু খুলে বলবে আমাকে। আব্বু, আম্মু, শোনো তাহলে সবটা। জেল থেকে সোজা আমি রেল স্টেশনে যাই। সেখানে এই আনিশার ভাই ভাবি আর জয়তুন কৃষ্ণা খালার সাথে আমার পরিচয়। ওনারা আমাকে ওনাদের গ্রামে নিয়ে যায়। তাহলে এত বছর আমাদের ছেলে রোদে, শীতে, বৃষ্টিতে ভিজে কাজ করে চলেছে, আর আমরা সবাই সত্যি তো সুখে ছিলাম, শুধু তুমি ছাড়া। আমি বলি, একটু যদি অনুমতি দেন মা। আমাকে হয়তো আপনারা মেনে নেবেন না, সেটা আমি জানি, কিন্তু আপনাদের ছেলে অনেক ভালো। এই সন্তান দুটো যে সুখী রাখতে আর ওদেরকে বাঁচাতে এত পরিশ্রম করেছে। তোমার কথা কেন লুকিয়ে রাখতেছে জানো মা? এই আনিশা নিজের পরিবার, এমনকি নিজের কথা ভাবে নাই। বারবার আমার আর আমাদের সন্তানের কথা ভেবেছে। পড়াশোনা জানা মেয়ে, চাকরি নিয়েছে, সেই টাকা দিয়ে বাড়ি বিল্ডিং করেছে। আমার কাজ করতে কষ্ট হয় বলে আমাকে অনেক বড় দোকান দিয়ে দিয়েছে, আর এই সাফা কিছুই করলো না। সব বুঝলাম, সব জানলাম, সব শুনলাম, কিন্তু বাবা, সাফারও যে কেউ নাই, হয়তো খুব বড় ভুল করেছে, ওকে ক্ষমা করে দে। আম্মু, এই যে আনিশা আমার জন্য জীবন পর্যন্ত দিতে পারে। আম্মু, সব জায়গায় শক্তি না, বুদ্ধি খাটাতেও হয়। বুঝলাম আমাকে নেতার খান মারতে চেয়েছিল, কিংবা তার বাবা ভাই সুযোগ খুঁজতেছিল, এটাও মারলাম। ওকে যে গোপনে বিয়ে করছি আমাদেরকে মেনে নেওয়ার জন্য, সবকিছুতেই রাজি হয়েছে। কিন্তু আম্মু, সে কি আমাকে জানাতে পারতো না? সে কি বুদ্ধি দিয়ে চলতে পারতো না? আমাকে ক্ষমা করো, খুব ভয় আতঙ্কে ছিলাম, তখন মাথায় কাজ করে নাই আমার। দয়া করে আমাকেও আপন করে নাও তুমি। হ্যাঁ, আপন করে নিতে পারি, তার আগে আমার সন্তানকে ফিরিয়ে এনে দাও তাহলে। আমি কোথায় পাবো এখন সন্তান? ওরা তো মেরে ফেলেছে। তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি। এত বছর কষ্টে কাটিয়েছি, এখন কাছে থেকেও কেন কষ্ট পাবো বলো তুমি? কর্মগুণেই কষ্ট পাচ্ছ তুমি। সোজা কথা, সন্তান দাও, মেনে নেবো আমি। সাফা গিয়ে তুরাগের পা জড়িয়ে ধরল।
পা ধরেই কান্না করা শুরু করে দিয়েছে। তুরাগ বারবার সরিয়ে দিতেছে, কিন্তু আনিশার কেন জানি সহ্য হচ্ছে না এসব। রোকসানা খানম আর মালিক গিয়ে তার নাতি নাতনিকে নিল, আনিশাকেও তারা আপন করে টেনে নিল, কিন্তু তারা সাফার বিষয়ে তুরাগকে কোনো কিছু বলতে পারতেছে না। আনিশা এমনিতেই অসুস্থ, তার উপর সাফার এরকম কান্নার সহ্য হচ্ছে না। তাছাড়া তুরাগ সাফা সম্পর্কে যা যা বলেছে তার তো কোনো লক্ষণ দেখতেছে না। হতে পারে আগে সাফা খারাপ ছিল, এখন তো ভালো হয়েছে। তাছাড়া আনিশা তার শ্বশুর শাশুড়ির কাছে শুনলো সাফার নাকি এখন কেউ নেই। তাই আনিশা সহ্য করতে না পেরে তার শাশুড়ির কাছ থেকে সাফার কাছে গিয়ে তাকে তুলল। তারপর আনিশা সাফার চোখের পানি মুছিয়ে দিল। তুরাগ আনিশার এমন কাণ্ড দেখে বেশ অবাক। আনিশা, ওর থেকে দূরে যাও, আর পারলে ওকে এই বাসা থেকে বের করে দাও। আপনি এমন মানুষ নন, তাহলে কেন এমন আচরণ করতেছেন আপার সাথে? আপা না হয় তাকে আগে ভুল করেছে, এখন তো তার ভুল বুঝতে পেরেছে। আপাকে আপন করে নেন আপনি। আপন করে নিতে পারি, বলেছি তো আমার সন্তানকে এনে দিতে। আরুষা সে যদি তো ওনার সন্তান, আমি তো শুধু লালন পালন করেছি মাত্র। তুরাগ তো অবাক যে আনিশা তাকে মানা করেছিল, সেই আনিশা আজ নিজেই বলল। সাফা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারতেছে না। সাফা আনিসার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। রোকসানা খানম, মালিক চৌধুরী, তুরফান, তার বউ, উপস্থিত সবাই অবাক। সাফা তো এক ধ্যানে আনিসার দিকে তাকিয়ে আছে। আপা, সত্যি বলতেছি, আরুষা সে যদি আপনার সন্তান। আমার ভাবি ওদেরকে নিজের বুকে দুধ পান করিয়েছেন, আর আমি নিজেই ওদেরকে লালন পালন করে বড় করেছি। আমি ওনাকে মানা করেছিলাম যাতে কেউ না জানে এটা আপনার সন্তান, সবাই যেন জানে ওরা আমার সন্তান। এই বেঈমান কালসাপ, দেখ মন কাকে বলে। আরে আনিশা তো আমার জন্য, আমার সন্তানের জন্য এলাকার মানুষের কাছে কত কথা শুনেছি, তারপরে সে আমাদের সেবা যত্ন করতে ভুলে নাই। আমাদের কারণে ওর বিয়ে পর্যন্ত হচ্ছিল না, তাই তো আনিশাকে বিয়ে করি। আর ওরা সে যদি মা পায়, তার ভালোবাসা পায়। আরে আনিশা তো কখনো সৎ মায়ের নজর ওদের দেখে নাই। সাফা এবার আনিসাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সত্যি আনিসার মতো এত বড় মন তার হয় নাই। আনিসা বুঝতে পেরে জড়িয়ে ধরা থেকে তুলে আবারও চোখের পানি মুছে দিল। সত্যি তুমি অনেক ভালো একটা মেয়ে, তোমার কথা, তোমার চাল চলন সব আমার ভালো লেগেছে। এমনকি নিজের স্বামীর জন্য তুমি তোমার জীবন দিতে পারো, তা তো দেখলাম। সেই গ্রাম থেকে স্বামীর খোঁজ করার জন্য শহরে এসেছো। একা কি আমার স্বামী? আপনার স্বামীও হয় উনি, আমার থেকে তার প্রতি আপনার অধিকার বেশি। না না, সমান অধিকার। তুমি যদি সব কিছু ত্যাগ করতে পারো, আমি কেন পারবো না? আজ থেকে আমার ছোট বোন হয়ে থাকবে তুমি, আর তুমি আর তোমার ভাই ভাবি আমার সন্তানের জন্য যা করেছো তা সারা জীবন মনে থাকবে আমার। জি না আপা, একাই আপনার সন্তান নয়, ওরা দুজন আমারও সন্তান, ওদের দুটো মা। এটাই হলো আসল কথা, আর ওদেরকে কারো একার হতে দেব না। ঠিক আছে, তাই হবে। ওরা দুজন আমাদের দুজনের সন্তান, আমরা দুজনেই ওদের মা। সাফা আর আনিসার কথা খুব মনোযোগ দিয়ে সবাই শুনতেছে। তারা ভাবতেও পারতেছে না এক সতীন আরেক সতীনের সাথে কেমন করে এত ভালো করে কথা বলে আর একে অপরকে মেনে নেয়। সাফা আর আনিসা তাদেরকে মেনে নিয়েছে, এটাই বড় কথা। সাফা এবার তার সন্তানদের কাছে গিয়ে জড়িয়ে ধরে গালে চুমু দিতে লাগলো। তুরাগও তাদেরকে বলল সাফাও তাদের মা হয়। দুটো মা পেয়ে তারা দু ভাই বোন খুব খুশি, সবার চোখে আনন্দের অশ্রু। এবার আমার কিছু কথা আছে, সেটা তোমাদের দুজনকে মানতে হবে। কি কথা? সাফা, তোমাকে আর জনপ্রতিনিধি হয়ে থাকা যাবে না, নিজে গিয়ে রিজাইন দেবে, আর কোনোদিন জনপ্রতিনিধি হতে পারবে না। আর আনিসা, তোমাকে চাকরি ছেড়ে দিতে হবে। আর জয়তুন কৃষ্ণা খালার জায়গায় যে বাড়িটা করেছি সেটাতে আসলাম ভাই আর মরিয়ম ভাবি থাকবে, আর বাজারের দোকানটা এখন থেকে আসলাম ভাই করবে। তোমরা দুজন সংসার সামলাবে, আমার বাবা মায়ের সেবা করবে, বাসায় যে কোনো আত্মীয় অসুখ তাদের খেদমত করতে হবে। আর সবচেয়ে বড় কথা, দুজনকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে, এবং সেই সাথে কোরআন তেলাওয়াত করতে হবে। বাসায় রান্না সব তোমরাই করবে। সব মানব আপনার কথা। আমিও সব কথা পালন করব তোমার, কিন্তু আমরা তো সব করব, আর তুমি, আপনি কি করবে আমাদের দুজনের জন্য? স্ত্রী হিসেবে দুজনের ভরণ পোষণ, দেখাশোনা, পর্দা করা, বাকি চাহিদা ইনশাল্লাহ সব পূরণ করবো আমি। তোমাদের দুজনকে একসাথে নিয়ে ঘুরতে যাওয়া, খাওয়া করা, শপিং করা, অসুস্থ হলে সেবা যত্ন করা, সব করবো আমি। আমি জানি আপনি সব করতে পারবেন, কারণ আপনার মনে কোনো কিন্তু নেই। আমি অবশ্য শুরু থেকে তোমাকে ভুল বুঝেছি, অন্যায় করেছি,
কিন্তু তুমি না থাকায় বুঝেছি তুমি আমার জীবনে কি ছিলে। হয়েছে ছোট মা, তোমরা দুজন এখন ঘরে গিয়ে রান্না করো, আর আমি তোমার শ্বশুর আরস আর সেজুতিকে নিয়ে খেলি। আর আমার বউ কি করবে আম্মু? বড় বৌমা ওদের টিচার, ওদেরকে সব বিষয়ে শিক্ষা দিবে। বড় বৌমা এখন ওদের সাথে তুমি যাও আর বাকি সব শিখিয়ে দাও। ছোট ভাইটার কপাল একসাথে দুটো বউ তার, আর আমার মাত্র একটা। ছোট ছেলের মতো হতে পারো নাই, আর ওই মুখে দ্বিতীয়বার বিয়ের কথা বলো না, তাহলে বড় বৌমা কি করবে, বুঝেছো? সবাই হাসতে লাগলো। এভাবে তাদের বাকিটা জীবন হাসি খুশিতে কাটুক, সবাই সেই দোয়া করি।